থ্যাংক ইউ। হ্যাঁ, শুভ সকাল প্রেসিডেন্ট স্যার। আচ্ছা, তাহলে আপনার অনুমতি নিয়ে এখন ক্লাস শুরু করতে পারি? অনুমতি দিচ্ছেন? জি জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। শুরু তো করুন। সবাইকে শুভ সকাল। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনারা হয়তো ক্লাস অনেকগুলোই কিন্তু আমরা পার করে ফেলেছি, যেমন নিউমারোলজির সংখ্যা 6 পর্যন্ত আমরা পার করেছি। তো আমরা একটু দ্রুত চেষ্টা করব যে 9 পর্যন্ত সংখ্যাটা শেষ করে, না করলে আপনারা এই লুসু গ্রিডটা পরিপূর্ণরূপে শিখতে পারছেন না। এটা একটু সমস্যা হচ্ছে, যার জন্য আমাদের একটু তাড়াহুড়া বেঁধে গেছে। তো গত সপ্তাহটায় আমি ছিলাম না, না থাকার কারণে একটা ক্লাস অফ হয়েছে। তো এই একটি ক্লাস আজকে সন্ধ্যায় হয়তো আমরা সংখ্যা 8 নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাস করবেন, এই সামার আছে। যদি সে পর্যন্ত সুস্থ থাকি তাহলে সন্ধ্যা 7টায় যথারীতি ক্লাস শুরু হবে। সন্ধ্যা 7টায় সংখ্যা 8, এবং তারপরে হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার ক্লাস নেবেন। অর্থাৎ 7টা থেকে 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত আমি নিব, তারপরে হচ্ছে 10টা পর্যন্ত প্রিন্সিপাল স্যার নেবেন। তো আমাদের কথা হচ্ছে যে 1 থেকে আমরা 6 পর্যন্ত শিখেছি। আজকে সংখ্যা 7। সংখ্যা 7কে লাকি নাম্বার 7 বলা হয়। শেক্সপিয়ার বলেছেন যে লাকি নাম্বার 7। আবার আমরা কিন্তু অনেক সময় 7-এর যে চরিত্র, সে চরিত্রে কিন্তু জানি যে 7 হচ্ছে কেতু। জ্যোতিষশাস্ত্র মোতাবেক যদিও ইউরেনাস আর নেপচুনকে রাহু আর কেতু বলা হয়, কিন্তু 7কে আমরা কেতুই বলবো, আমরা নেপচুন বলবো না। কারণ নেপচুন নামে কিন্তু আবার আরেকটি গ্রহ আছে। ইউরেনাস নেপচুন নামে আরো 2টি গ্রহ আছে। তো অনেকে অনেক ক্ষেত্রে কিন্তু বলে থাকেন যে এই রাহু আর কেতু ইউরেনাস এবং নেপচুনের প্রতীক, কিন্তু এটি কিন্তু তা নয়। অর্থাৎ রাহুর সংখ্যা 4, কেতুর সংখ্যা হচ্ছে 7। হোয়াটসঅ্যাপে নক করেছে, আমি কি ওনাকে একটু হেল্প করব স্যার? তো এই যে 7 সংখ্যা কিভাবে হবে, যেমন যে 7 তারিখে জন্মগ্রহণ করেছে, যে 16 তারিখে জন্মগ্রহণ করেছে, আর যে 25 তারিখে জন্মগ্রহণ করেছে, সবাই 7 সংখ্যার জাতক বা জাতিকা হবেন। তো এই 7 সংখ্যার জাতক বা জাতিকা হবেন, যেমন 16-র মাঝখানে যোগ দিলে 7 হবে, আর 25-এর মাঝখানে যোগ দিলে 7 হবে। তো এই 3টি 7-এর মধ্যে চরিত্রগত বৈশিষ্ট্য আমাদের বের করতে হবে। যে একক 7 তারিখে যে জন্মগ্রহণ করেছে সে কেমন হবে, 16 তারিখে জন্মগ্রহণকারী কেতুর লোক কেমন হবে, আর 25 তারিখে জন্মগ্রহণকারী কেতুর লোকটা কেমন হবে। এই 3টি পার্থক্য আমাদের জানতে হবে। তার আগে আমরা একটু দেখে আসি, আজকে ক্লাসটা শুরু হচ্ছে কিন্তু 13 তারিখ, অর্থাৎ রাহুর তারিখে কেতুর ক্লাস। রাহু আর কেতু হচ্ছে সর্পদানবের মস্তক, অর্থাৎ এটি মস্তক। আমরা মস্তকের দিনে শুরু করেছি, অর্থাৎ রাহুকে সঙ্গে নিয়ে শুরু করেছি, আর লেজের ক্লাস। তো মাথা ছাড়া লেজ যেমন মূল্যহীন, তেমনি মানে লেজ না থাকলে মাথাও কিন্তু মূল্যহীন। অথচ দুজনের কিন্তু গলা কাটা, মানে দুজনেরই কিন্তু কেতুর মাথা নেই আর রাহুর দেহ নেই, অথচ তারা একসঙ্গে ছিল। যে ভগবান বিষ্ণু যে সমুদ্র মন্থনে যে অমৃত উৎপন্ন হয়, দৈত্যরাজরা অমরত্ব লাভ করার জন্য সেই অমৃত খেয়ে ফেলে অমরত্ব লাভ করেন। তো অমরত্ব লাভ করলে তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা এদের গলা কেটে দেয়। তো গলা কেটে দিলেও অমরত্ব যেহেতু লাভ করেছেন, তো তারা কিন্তু আর মৃত্যুবরণ করে না, অর্থাৎ রাহু জীবিতই থেকে যায় আর কেতুও জীবিত থেকে যায়। যার জন্য জ্যোতিষশাস্ত্রে কেতুর কোনো দৃষ্টি নেই, অর্থাৎ কেতু যে ঘরে থাকবে সেই ঘরে বিঘ্ন সৃষ্টি করবে। কেতু শুভ ফল দেওয়ার ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে পারে, আকস্মিক কোনো কিছু এনে দিতে পারে। যেমন যেহেতু তার লেজ লম্বা, সে পেঁচিয়ে ধরতে পারে, আবার সে আকস্মিক কিছু আনতে পারে, আবার সে ষড়যন্ত্রে পেঁচায় ধরতে পারে, আবার দেখা যাচ্ছে বন্ধুত্বের অটুট বন্ধনেও কিন্তু আটকায় ধরতে পারে। তো কেতু যেহেতু একটি দড়ি বা একটি সাপের লেজ, তো এর মানে রহস্য কিন্তু অনেক রকম, এর রহস্যের শেষ নেই। বিশেষ করে দুনিয়ার বুকে যত গুপ্ত রহস্য আছে, যা এই গুপ্ত রহস্য বিদ্যা, যেমন জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, যোগ, সাধনা, একাগ্রতা, সব কিন্তু কেতুর অধীনে পড়ে। এমনকি মহান সৃষ্টিকর্তার যে করুণা, আমরা যে বিশেষ করে আধ্যাত্মিকতা যে লাভ করি বা স্পিরিচুয়াল পাওয়ার, এটা কিন্তু কেতুর আন্ডারে। কেতুই স্পিরিচুয়াল পাওয়ার দিতে পারে একমাত্র।
যার ফলে আমরা ভাবাবিষ্ট হয়ে অনেক কথা বলতে পারি, অনেক কথা জানতে পারি বা অনেক কথা বুঝতে পারি। এটা কিন্তু এই একমাত্র কেতুই কিন্তু দিয়ে থাকে। তো অন্য কোনো গ্রহের কিন্তু এই শক্তিটা নেই। আবার আকস্মিক ফলদাতা কেতু, যে কেতু আকস্মিক জড়িয়ে ফেলে, যেমন আকস্মিক মামলা মোকদ্দমা, আকস্মিক গুপ্ত শত্রুর প্রবণতা, আকস্মিক দেখা যাচ্ছে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় হয়রানিমূলক বদলি, আকস্মিক সাসপেন্ড বা আকস্মিক গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ায় সংসার সমাজে ইমেজ নষ্ট, এগুলো করবে। আবার কেতু মারামারি ঘটাতে পারে, তারপরে লাঠালাঠি করাতে পারে, উচ্চস্থান থেকে পতন ঘটিয়ে দিতে পারে, গাছের থেকে, ঘরের চালের থেকে বা সাঁকো পার হতে গিয়ে পড়ে যেতে পারি, সেখান থেকে পড়ে গিয়ে আমরা দুর্ঘটনায় নিমজ্জিত হতে পারি। আবার কি হতে পারে, যে দেখা যাচ্ছে ক্রনিক ডিজিজ, মানুষের যে সকল রোগ ব্যাধি হয়ে সারে না, যেমন দাউদ, একজিমা, চর্মরোগ, এগুলো কিন্তু সহজে সারতে চায় না। যাদের অ্যাজমা আছে বা একজিমা আছে, আপনারাই বুঝবেন যে আসলে এটা কিন্তু সারতে চায় না, এটা কিন্তু কেতুরই রোগ। অর্থাৎ কেতু দ্বারা যে রোগ ব্যাধি হবে সেটাও সহজে সারতে চাইবে না। আবার কেতুর আর একটা পজিটিভ দিক আছে, সে হচ্ছে ঝটকা কিছু দেয়। যেমন সে আকস্মিক বাধা দেবে কাজে, তেমনি আকস্মিক সফলতাও দেবে। তো কোন কেতু সফলতা দেবে, এটাকে কিন্তু আমাদের বেছে বের করতে হবে, যে কোন কেতুটা আমাদের আকস্মিক প্রাপ্তি ঘটাতে পারে। বিশেষ করে আপনাদের একটু মনে রাখতে হবে, একটি নোট আপনারা রাখতে পারেন, যে কেতু যদি জন্মছকের নবম, দশম এবং একাদশে অবস্থান করে, জন্মছকের লগ্ন থেকে নবম, দশম এবং একাদশ গৃহে যদি কেতু অবস্থান করে, তাহলে কেতু তুঙ্গস্থ থাকুক আর নিচস্থ থাকুক বা পাপস্থ থাকুক, যেভাবেই থাকুক না কেন, সে কিন্তু শুভ ফল দেবে। কেতু জন্মছকে লগ্ন থেকে 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার ঘরে থাকলে শুভ ফল দেবে। আরেকটি ঘরে কেতু শুভ ফল দেবে, সেটি হচ্ছে 2 নাম্বার ঘরে, ধনভাবস্থ কেতু শুভ ফল দেবে। এটা দ্বিতীয়। প্রথম শুভ ফল 9, 10, 11, দ্বিতীয় শুভ ফল দেবে 2 নাম্বার ঘরে। আর 3 নাম্বার শুভ ফল দেবে কিন্তু আপনার যে লগ্ন, ওই লগ্নে থাকলে। তো লগ্নে থাকলে কিন্তু দুই দিকে, একদিকে যেমন শুভ দেবে, এটা 3 নাম্বার শুভ ফল, তেমনি অশুভ ফলও কিন্তু দেবে। তো অশুভ ফল কি দিতে পারে, যদি লগ্নে কারো কেতু অবস্থান করে, তাহলে তার ছোটবেলায় স্বাস্থ্য পাতলা থাকতে পারে, ছোটবেলায় কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হতে পারেন, তারপরে দেখা যাচ্ছে ছোটবেলায় দুর্ঘটনায় হাত পা ভাঙতে পারে, এমনকি দেখা যাচ্ছে ওই যে জলে ডুবে যেতে পারি, সেখান থেকে গাছের থেকে পড়ে হাত পা ভেঙে যেতে পারে। অর্থাৎ লগ্ন ভাবস্থ কেতু কিন্তু কোনো না কোনো ভাবে ছোটবেলায় দুর্ঘটনাটা ঘটাবে। এইবার যদি তার কেতুর দশায়, কেতুর অন্তর্দশায় জন্ম হয় বা কেতুর মহাদশা নিয়ে জন্মগ্রহণ করে, আর কেতু যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছের থেকে, ঘরের চালের থেকে পড়ে তার হয়তো হাত পা ভাঙতে পারে। আরেকটি জিনিস নোট রাখবেন, যে রাহু হচ্ছে বাম অঙ্গকে দেখে। বাম সাইডকে, যত বাম সাইডে আঘাত লাগবে, বাম সাইডে কাটবে, ফাটবে, ভাঙবে, মস্কাবে, এগুলো রাহুর অধীন। আর যদি ডান সাইডে কখনো কাটে, ভাঙ্গে, মস্কায়, দুর্ঘটনা লাগে, তাহলে এটা কেতুর অশুভ প্রভাবে ঘটে থাকে। তো কেতু সাধারণত ডান অঙ্গকে আঘাত করে। যদি আপনি গাছের থেকে পড়ে যাই, তা ডান পাশে পড়বো। যদি আমি বাসে উঠতে গিয়ে পড়ে যাই, তো ডান পাশে পড়বো। অশুভ কেতু ডান সাইডে আঘাত দেবে, আর অশুভ রাহু বাম সাইডে আঘাত দেবে। এই কথাটা কিন্তু অবশ্যই নোট রাখতে হবে, এটা সারা জীবনের জন্য আমাদের লাগবে। তো যখন লগ্ন ভাবস্থ কেতু হবে, তখন কিন্তু সেই লোকের 3 নাম্বার শুভ বলেছি। অর্থাৎ এখানে কিন্তু লোকে ভুল বুঝবে, তাকে সন্দেহের চোখে দেখবে, সেও লোককে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, সে কোনো কিছু বিশ্বাস করতে চাইবে না, ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে, মহান রাব্বুল আলামিনকে, কাউকে কিন্তু বিশ্বাস করতে চাইবে না। অর্থাৎ তার ভিতরে সবসময়ের জন্য, মানে নিজের মনের মধ্যে সবকিছু রেখে সে কিন্তু ওই এক ধরনের গোধরা ক্লাসের মানুষ হবে। সে নিজের স্বার্থটাই শুধু বুঝবে, কিন্তু আবার প্রকাশ করবে না। তার বড় চাহিদা কিন্তু সে কখনো প্রকাশ করবে না। যে ধরুন আপনি হয়তো সুফল বিশ্বাস, আমি তার বাড়ির পাশের থেকে গেছি, সে সুফল বিশ্বাস কি করেছে, হয়তো গোবর মেরে দিয়েছে আমার গায়ে। আর আমি সুফল বিশ্বাসকে কি করলাম, ও গোবর মেরে দিয়েছে, ঠিক আছে, রাত্রেবেলায় ও ঘুমাইছে, উনি তো টিনের ঘরে ঘুমিয়েছে এবং বেড়াটা টিনের, পাতলা টিন। তো আমি কাইচি নিয়ে আস্তে আস্তে কেটে ওই ঘরের ভিতর ঢুকে, এইবার উনি গোবর মেরেছে, আমি ওনার গায়ে পায়খানা মেরে দিলাম।
মানে কেতুর প্রতিশোধ ঠিক গোপন ভাবে যতটুকু দেবে তার থেকে বেশি কিন্তু সে পাবে, কোনো ক্রমে তাকে কম দেওয়া হবে না। অর্থাৎ অশুভ কেতু যখন ভর করবে, একে অপরে দুজনেই ভুল বুঝবে, দুজনেই সন্দেহ করবে। একজনে যতটুকু পানিশমেন্ট দেবে অপরে তার থেকে বেশি দেবে। একজনে যদি মানে খুব সূক্ষ্মভাবে যায়, কেউ টের না পায়, তো অপরজন যাবে হয়তো ছাদের থেকে ছিদ্র করে, তাকে মোটেই কেউ টের পাবে না, মানে এমন অবস্থা। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। আর তাছাড়া কেতু যেহেতু অমরত্ব লাভকারী সর্প দানবের লেজ বা নিচের অংশ, এর কোনো দৃষ্টিহীন, আমি তো পূর্বেই বলেছি, কোনো গ্রহের ক্ষেত্রে কিন্তু দৃষ্টি দেয় না। তো এর মধ্যে রহস্য রয়েছে, অলৌকিক মানে অলৌকিক শক্তি রয়েছে, গুহ্য শক্তি, গুপ্ত শক্তি, এগুলো কিন্তু লুকায়িত রয়েছে। অর্থাৎ দুনিয়ার বুকে যত প্রকার রহস্য আছে সব কিন্তু এই কেতুর মধ্যে রয়েছে। তাছাড়া 7 সংখ্যায় যেমন আমরা 7 সমুদ্র বলি, 7 সমুদ্র 13 নদীর পার। মানুষ আগে গল্প পড়তেন যে 7 সমুদ্র, ঠাকুরমার কাছে আমরা অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে গল্প শুনেছি, সম্ভবত আমাদের ভট্টাচার্য বাবু বেশি শুনেছেন। তো আর আমরা হয়তো বর্তমান যুগে ঠাকুমাকে অনেকেই পাই না, তো আমরা আর কি শুনবো। যে তাছাড়া বিবাহের যে 7 পাকে ঘোরা, এই 7 পাকে ঘোরার নিয়ম কিন্তু আসছে এই সংখ্যা 7 থেকে। তাছাড়া যেমন আমরা বলতে পারি যে এই 7 সংখ্যাকে 7 সমুদ্র যেমন বলা হয়, 7টা গ্রহ বলা হয়। যেমন রাহু কেতুকে কিন্তু গ্রহ বলা হয় না, রাহু কেতুকে ছায়া এবং উপছায়া বলা হয়। তো গ্রহ রাহু কেতু বাদ দিলে 9টার মধ্যে কিন্তু 7টি গ্রহ থাকে। ঠিক তদনুরূপ যেমন দেখা যাচ্ছে এই বিবাহে যেমন 7 পাক ঘুরতেছি, আবার 7টা দ্বীপ আমরা জ্বালাই। যেমন 7 দ্বীপ আমরা কিসের জন্য জ্বালাই, এটা তন্ময় বাগচি বলতে পারবেন? সপ্ত প্রদীপ জ্বালাই কখন? স্যার সপ্তপ্রদীপ কখন জ্বালাই? আমরা পঞ্চপ্রদীপ জ্বালাই আরতি করার জন্য, আর সপ্তম প্রদীপ জ্বালাই কিসের জন্য? স্যার এখানে কি কোনো বিশেষ কোনো কার্য হেতু কোনো বিষয়কে আহ্বান করার জন্য হতে পারে? না, এটা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য হবে। ভট্টাচার্য বাবু বলতে পারবেন? যদিও কলিযুগে বলি প্রথা নেই, যদিও কলিযুগে বলি প্রথা নেই, আমরা এই দুদিন আগেও কিন্তু অনেক দেশে তোড়পাড় শুরু হয়ে গেছে, সুদূর ভারতবর্ষেও কিন্তু তোড়পাড় শুরু হয়েছে যে দশমীর দিনে বলি প্রথা নিষেধ। অথচ এবার যেহেতু আমাদের মনসা পূজা, যেটা হচ্ছে সংক্রান্তি পূজা, অর্থাৎ আষাঢ় শ্রাবণ মাস যাওয়ার দিন মনসা পূজা হবে। তো শ্রাবণ মাস যাওয়ার দিন অমাবস্যা পড়তে পারে, চতুর্দশী পড়তে পারে, প্রতিপদ পড়তে পারে, যে কোনো তিথি পড়তে পারে। মাস যাওয়ার পূজা যেহেতু, যেমন চড়ক পূজা চৈত্র মাস যাওয়ার দিন হবে, তো তিথিগত পূজা নয় এটি। তো এই পূজাটি হবে হচ্ছে মূলত মাস যাওয়ার দিন। তো মাস যাওয়ার দিন দশমীতে বলি করা যাবে না, বলি দেওয়া যাবে না, এটি এমন একটি কথা কিন্তু আছে। তো এইবার অনেকে প্রশ্ন করছেন, দশমীতে যেহেতু বলি দেওয়া যাবে না, তাহলে আমরা বলিটা একাদশীতে পরের দিন দিই, মনসা পূজার পরের দিন। তো একাদশীতে বলি, একাদশীর দিন কিন্তু সাধারণত দেখবেন কুরবানি হয়। যেহেতু আমাদের আড়াই চন্দ্র বা আড়াই মাসের পরে, রমজানের আড়াই মাস পরে কিন্তু কোরবানি পড়ে। যারা এখানে ইসলাম ধর্মাবলম্বী আছেন তারাই কিন্তু সহজে এটি বুঝবেন। তো একাদশীর দিনে বলি দিলে অনেকে আবার এই ধরনের কথা বলেন যে এটা বলি না হয়ে হয়তো কোরবানি হতে পারে, আবার একাদশীতে উপবাস থাকা হয়, সেদিন আমরা কেন বলি দিব, এমন একটি কথা কিন্তু থাকে। তো অশুভ শক্তি নাশকারী প্রদীপ যখন জ্বালানো হয়, সেটা হচ্ছে সপ্ত প্রদীপ। যেমন সপ্ত প্রদীপ হতে পারে যে আমরা বাৎসরিক কোনো ক্রিয়াকর্ম করব, অশুভ শক্তি বা আমার বাড়িতে ভূত পিশাচ জিনের আশ্রয় পড়েছে, সেক্ষেত্রে দূর করব। আবার পূজায় দেখা যাচ্ছে আমরা কোনো কিছু ভুল করে ফেলেছি, সেই ভুলের শান্তি প্রদীপ জ্বালাবো শান্তির জন্য, তখন আমরা এই সপ্তম প্রদীপ জ্বালাই। অর্থাৎ সপ্তম প্রদীপ হচ্ছে অশুভ প্রভাব দূর করার জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সফলতা আনবে, এটি আমাদের বিশ্বাস বা পৌরাণিক এবার বুঝতে পারছি যে পূজার ক্ষেত্রে যে প্রায়শ্চিত্ত প্রদীপ যেটাকে বলে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, প্রায়শ্চিত্ত মানে আমরা কোথাও ভুল করে ফেলেছি, তার প্রায়শ্চিত্ত করতে হবে, সেক্ষেত্রে এই সপ্তম প্রদীপ জ্বালানো হয়। তাছাড়া দেখেন গন্ধ কিন্তু 7টি, যেমন 7-এর মাহাত্ম্য, যেমন গন্ধ চির অক্ষয় অব্যয় হয়ে মহাকালের মুখে অধিষ্ঠাত্রী, এই ঐশ্বর্যগুলো কিন্তু লুকায় থাকে। তারপরে সপ্তর্ষি বলা হয়, যেমন মরিচি, অত্রি, অঙ্গিরস, পৌলস্ত্র, পুলত্র, ক্রুতু এবং বশিষ্ঠ। তাছাড়া যেমন ধরেন সপ্ত পাতাল আমরা জানি, অতল, বিতল, নিতল,
তলাতল, মহাতল, সুতল, রসাতল, এগুলোকে কিন্তু আমরা জানি। আবার 7টা ধাতু, ধাতু আমরা অষ্টধাতু বলি, অষ্টধাতু বলে কিন্তু দুনিয়ার বুকে কিছু নেই। আমরা যদিও অষ্টধাতুর বাতের আংটি আমরা সচরাচর সবাই নাম জানি, কিন্তু ধাতু 8টা হয় না, 7টা ধাতু হয়। আর একটা হচ্ছে ধাতু সংকর। আমরা যারা আমার জ্যোতিষে অজানা রহস্য বইটি পেয়েছেন, ওখানে দেখবেন যে অষ্টধাতু সম্পর্কে কিছু কথা লেখা আছে। তো ওখানে পড়লে আপনারা বুঝতে পারবেন যে ধাতু 7টা হয়, কিন্তু আমরা অষ্টধাতুর আংটি বিক্রি করি। এই অষ্টধাতু কিন্তু আসলে 8টা ধাতু হয় না। তা 7টা ধাতু হচ্ছে রস, রক্ত, মাংস, মেদ, মজ্জা, লালা এবং শুক্র। আবার রংধনুর 7টা রং আমরা তো জানি, যে বেনি, আস, হ, ক, লা। যেমন বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা আর লাল। আবার 7টা পবিত্র নদী কিন্তু আছে, যেমন আমরা জানি গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, কাবেরী এবং সিন্ধু। এই সব কিছুর মধ্যে কিন্তু একটা গোপন রহস্য দেখেন, যে রংধনুর 7টা রং না 8টা রং আমরা কিন্তু দেখতে যাইনি, স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখেছি, বা ধরুন নাসা গবেষণা করে বের করেছে। অর্থাৎ যে এর ভিতর 7টি রং আছে। 7টি আছে না 8টি আছে আমরা জানি না। যেমন 8 ধাতুর, অষ্টধাতুর বাতের আংটি আমরা সারা জীবন শুনে আসতেছি, আরো 500 বছর আগের থেকে শুনে আসছি, কিন্তু ধাতু 8টি পাওয়া যায় না। তার মধ্যে এর মধ্যেও রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে। যেমন এই যে সপ্ত পাতাল, যে অতল, বিতল, নিতল, তলাতল, মহাতল, সুতল এবং রসাতল, এই যে 7টা পাতাল বলা হয়, এখানে 8টা পাতালও তো থাকতে পারে। অর্থাৎ এখানেও কিন্তু রহস্য রয়ে গেছে। অর্থাৎ 7 হচ্ছে রহস্যময়ী এক বিশেষ সংখ্যা, এর রহস্য যেন শেষ নেই। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে আমরা যে 9টি সংখ্যাকে পাবো, তার মধ্যে রহস্যময়ী সংখ্যা হচ্ছে 7। আর সেই 7-এর ক্লাস পড়েছে কিন্তু রাহুর তারিখে, অর্থাৎ কেতুর ক্লাস রাহুর তারিখে। তো আজকে রহস্য বের হবে কিনা জানি না, রাহু কিন্তু এখানে ব্যাঘাত সৃষ্টি করবেই। আজকের তারিখটা সবাই খাতার উপরে লিখে নিন, 13/8/2021। যোগ করলে দেখেন রাহু, তারপর শনি, তারপরে বুধ, সব মিলে হবে শনি। আবার বারটি হচ্ছে শুক্রবার, শুক্রবারকে যোগ করলে হবে 8 আর 6 14 = 5। তো এই সর্বশেষ রাহু, কেতু, শনি ডিস্টার্ব করতে করতে এসে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা বা শ্রম, আমরা যে শ্রম দিচ্ছি ক্লাসে, এর মেধা, প্রযুক্তি, কৌশলের বলে হয়তো সেই বুদ্ধির দেবতা বুধ আমাদের শান্তির প্রদীপ জ্বালিয়ে দিবে, বা হয়তো আমরা কিছু শিখবো, এটা আমাদের বিশ্বাস। তো তাছাড়া আমরা কিন্তু ছোটবেলায় অনেক গল্প শুনেছি, যে 7 ভাই চম্পা, বা আমরা গান শুনেছি 7 ভাই চম্পার যে গান। আবার 7 ভাই কি যেন, 7 ভাই যারা যুদ্ধে যায় তারা, বা যুদ্ধে যেতে তারা, এমনকি এসবও কিন্তু আমরা শুনেছি। তো এই যে 7 ভাই থাকলে যুদ্ধে গেলে তারা যুদ্ধে জিতবে, এর মধ্যেও কিন্তু রহস্য রয়েছে। জিতবে না হারবে, 7 ভাইকে কচু কাটা করে দেবে, তার কোনো খোঁজ আছে? আবার 7 ভাই চম্পা মানে অষ্ট ভাই, অষ্ট ভাই বোন, 7 ভাইয়ের মধ্যে একটি মাত্র বোন, অর্থাৎ সে সবার আদরের থাকবে। এখন আদরের থাকবে না 7 ভাই মিলে তাকে শুধু মেরে নিয়ে বেড়াবে, তারও কিন্তু কোনো ইয়ত্তা নেই। যদিও সাধারণত 7 ভাইয়ের মধ্যে একটি বোন হলে আদরেরই থাকার কথা, কিন্তু আমি বলবো আদরে কয়জনের সংসারেই বা আদরে থাকে? বোন অনেকে, অনেক ভাই বোন তেজ্য করছে না, বোনকে দুমুঠো খেতে দিচ্ছে না, বোনকে বাড়িতে আসতে দিচ্ছে না, এমন ঘটনা কি নেই? অবশ্যই আছে। অর্থাৎ 7-এর যে রহস্য, এই রহস্য যে কোথায় খুঁজে পাওয়া খুব কঠিন, যার জন্য কেতুর বৈশিষ্ট্য জ্যোতিষশাস্ত্রে মানে এর অবদানের যেন শেষ নেই। এটাকে আরো বেশি গুরুত্ব সহকারে আমাদের এই কেতুর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে বা জানতে হবে। জেনে তারপরে আমাদের বুঝতে হবে যে কেতু জন্ম প্ল্যানেটে কোথায় থাকলে কেমন করবে, বা কেতু আমাদের কোন কোন দিক থেকে ষড়যন্ত্রে ফেলতে পারে, আর কোন দিক থেকে আমাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করতে পারে। এটা কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে। এইবার আমরা একটু আসবো 7 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন। এটা তো আমরা জানি যে 7 মানে একক 7, অর্থাৎ কেতুর তারিখে জন্মগ্রহণ করেছেন। এনার ভিতর নেগেটিভ পজিটিভ দুটো শক্তি কিন্তু তার মধ্যে থাকবে। তো নেগেটিভের অংশ বেশি থাকবে না পজিটিভ অংশ বেশি থাকবে, সেটা নির্ণয় করতে হবে এই 7 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা এর কত মাসে জন্মেছে, কোন সালে জন্মেছে, তার উপর নির্ভর করবে। এবং কি বা সম্মিলিত ফলটা যদি 7-এর সঙ্গে বিরোধী ফল হয়, তো বিরোধী সংখ্যা হয়, যেমন বিরোধী সংখ্যা 4 হতে পারে,
4-এর সঙ্গে কেতুর কিন্তু ঘোর শত্রুতা, অর্থাৎ রাহু কেতু একে অপরের, যেহেতু পূর্বেই বলেছি সর্পদানবের মস্ত, তো এটি যদি হয় তাহলে কিন্তু ক্ষতি করবে। তাছাড়া রাহুর সঙ্গে তার মাস সাল বার মিলে যদি কেতুর সঙ্গে যদি শুক্র অর্থাৎ 6 এবং 8 হয় তাহলেও কিন্তু অশুভ ফল দেবে। তো আমরা জ্যোতিষশাস্ত্রে কিন্তু জানি যে কেতুর শত্রু হচ্ছে একমাত্র শুক্র আর শনি। এটা তো আমরা জানি, নাকি না জানলে লিখে নিন। শুক্র আর শনি এই দুটি গ্রহ হচ্ছে কেতুর শত্রু। তার সঙ্গে রাহুও কিন্তু শত্রু, অর্থাৎ রাহু যদিও জ্যোতিষশাস্ত্রে কেতুর সঙ্গে শত্রুতা নেই, কিন্তু নিউমারোলজিতে কিন্তু ঘোর শত্রু। দুজন দাড়িপাল্লার এপাশ আর ওপাশ, বা প্রথম তো বললামই সর্পদানবের মস্তকার লেজ। তো আজকের ক্লাসটা কিন্তু রাহুর তারিখে শুরু হয়েছে, তারিখটাকে যোগ করলে কিন্তু শনি, অর্থাৎ কেতুর সঙ্গে শনির শত্রুতা, আর বারটা শুক্র, এটাও কিন্তু ঘোর শত্রুতা। অর্থাৎ আজকে কেতু কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র বাঁধানোর কথা। এমন হয়ে যেতে পারে যে কারেন্ট থাকলো না, জুমটার আজকে হয়তো বন্ধ হয়ে গেল, আমাদের ক্লাসের মধ্যে হয়তো মারামারি হলো, বা কোনো না কোনো ভাবে মতানৈক্য হলো, এগুলো কিন্তু তৈরি করতে পারে। যেহেতু 13 তারিখ আর ওদিকে সালে মাসে মিলে 8 হয়েছে, অর্থাৎ রাহু এবং শনি কিন্তু মিশ্রিত আছে, আর বারটিও শুক্র আছে, তার মানে অশুভ, পুরা অশুভ দিন কিন্তু আজকে রয়েছে। তো এইবার বুঝতে হবে আমাদের সকলের ভিতরে যদি কেতু শুভ থাকে তাহলে আমরা অশুভত্বকে দূরীভূত করে আমরা শুভত্বের দিকে এগিয়ে যাব। আর যদি আমাদের কেতু অশুভ থাকে তাহলে কিন্তু আমাদের আর আজকের দিনে নিস্তার নেই। এটাই আমরা আপাতত ধরে নিলাম। তো ধরে নেওয়ার পরে আসবো আমরা 16 তারিখ। দেখুন 16 তারিখের যে 7, এই 7 জন্মগ্রহণ করলো কিন্তু রবি আর শুক্র দিয়ে। তো রবি আর শুক্র, রবির সঙ্গে কি শুক্রের শত্রুতা আছে? আছে কিন্তু জ্যোতিষ শাস্ত্রে। তো দুটি শত্রু গ্রহ মিলে আরেকটি গুপ্ত শত্রুর জন্ম হয়েছে, অর্থাৎ গোপন জন্ম। এখানে যদি 3 মিনিটের একটি গল্প বলি, যদিও গল্প বলার সময় আমাদের নেই। তো দেখুন দেবতাদের মধ্যে এক ধরনের লড়াই হয় কার্তিকের জন্ম নিয়ে। যেমন ধরুন আমার নাম কার্তিক, তো আমি কার্তিক কিন্তু নয়। দুর্গার দুটি ছেলে আর দুটি মেয়ে, দেবী দুর্গার, তার মধ্যে কার্তিক আর গণেশ, গণেশ হচ্ছে বড় আর কার্তিক হচ্ছে ছোট। তো গণেশের যখন জন্ম হয় তখন কিন্তু গণেশকে তার মানে দুর্গা দেবীর ভাই হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে শনি মহারাজ। শনি মহারাজকে বলে যে ভাই তুই আমার ছেলে হয়েছে, দেখতে আসবি না? তা শনি বলে যে আমি দেখতে গেলে তো ভাগ্নের খুব ক্ষতি হয়ে যাবে। তুই কি বলিস, তুই তোর ভাগ্নিকে দেখতে আসবি তাও ক্ষতি হয়ে যাবে? তো হ্যাঁ, ক্ষতি হয়ে যাবে। তা তারপরেও তুই আয়, আমার যতই ক্ষতি হোক, তো তুই চলে আয়। তো যখন শনি কিন্তু দেখতে গেছে, সেই গণেশকে দেখতে গেলে মাথাটি কেটে পড়ে গেছে। এখন কি করা যাবে? শনি তো মারে না, শনি মরার মতো ফেলে রাখে, তো মেরে তো ফেলেছে, যেহেতু গলা কেটে গেছে, মারা গেছে। তো তখন এর একটা উপায় আছে। উপায় আছে কি? যদি উত্তর শিহরে কোনো প্রাণী শায়িত থাকে তাহলে তার মাথায় কেটে এনে লাগিয়ে দিলে গণেশ জীবিত হবে। এবং গণেশের ওই দিন শনি কিন্তু বর প্রদান করেন যে গণেশের পূজা সবার আগে হবে। তো জঙ্গলে ঘুরতে ঘুরতে, আমি যদিও সংক্ষেপে বলছি, সময় কম তাই, জঙ্গলে ঘুরতে ঘুরতে শ্বেত হস্তিকে পাওয়া যায় উত্তর শিহরের স্বয়নে। তো সাদা হস্তিকে কেটে এনে, মাথা কেটে এনে লাগিয়ে দিলে গণেশ জীবিত হয়। যার জন্য কিন্তু গণেশের মাথা সাদা আর দেহটি লাল। দেহে গলা কেটে ফেলানোর পরে রক্ত লেগে লাল হয়, সেই লাল থেকে যায়। গণেশের মূর্তি যদি কেউ গণেশ পূজা করেন তাহলে দেহ লাল হতে হবে, মস্তকটা সাদা হতে হবে। আমরা কিন্তু দুর্গাপূজায় তা না করে, নিয়ম না মেনে আমরা রং বেরঙের ছাপ্পর মেরে এত সুন্দর ভাবে দর্শনদারিতে বানাই, কিন্তু এতে কিন্তু অমঙ্গল ছাড়া মঙ্গল আমাদের হয় না। এই দুর্গা পূজায় বিশেষ করে অমঙ্গল হওয়ার একটি কারণ কিন্তু যে এই গণেশের গায়ের রং ঠিক না রাখা। এমনকি গণেশের ভিতর আরেকটি রহস্য লুকিয়ে আছে, সে রহস্যটি এখন হয়তো বলবো না। আমাদের ক্লাস যখন শেষ হয়ে যাবে, টোটাল এই ব্যাচ যখন শেষ হয়ে যাবে, আমরা তখন 3 থেকে 5 ঘন্টার সরাসরি একটি ক্লাস নিব। সেই ক্লাসে আমরা এই গণেশের রহস্য মানে উল্লেখ করব, এটা সরাসরি, এটা ভিডিওতে নয়। তো আপনারা হ্যাঁ, এই নোটটি আপনারা রাখতে পারেন। রেকর্ডিংটা হচ্ছে কিনা দেখে দেখুন। তো
আপনারা এই নোটটা কিন্তু রাখবেন যে গণেশ মূর্তির একটি রহস্য নিয়ে আমি সরাসরি ক্লাসে আলোচনা করতে চেয়েছি। সাউন্ড আসছে কোথা থেকে একটু মিউট করুন। হ্যাঁ বলেন স্যার। আমি তো ধরেন করি, ঠিক আছে, তা এই রং করা বিষয়টা মানে কমিটির থেকে যেটা বলে সেইটাই আমাদের করা লাগে, তা এতে তো আমাদের কোনো সমস্যা হবে কিনা এটা একটু জানতে চাই। অবশ্যই সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। আমিও এক সময় প্রতিমা করতাম, এটা নিয়মের বাইরে গেলে অবশ্যই সমস্যা হবে। হ্যাঁ উনি প্রশ্ন করছেন, তো আপনাদের সমস্যা হবে। ইভেন কি আমি আমার জীবনে, বাস্তব জীবনে দেখেছি, আমি নিজে 6টা, আমার কাছে মেমো আছে, আমি 6টা গণেশ প্রতিমা করার জন্য ভারতে টাকা দিয়ে আসছিলাম। আজ 3 বছর ধরেও আমি সেই প্রতিমা পাইনি, অর্থাৎ তারা করে দেয়নি। অর্থাৎ এই প্রতিমার মধ্যে যে রহস্য লুকিয়ে আছে, এই রহস্য না জানলে কিন্তু গণেশ পূজা, দুর্গা পূজা দিয়ে কেউ মানে শুভ ফল পাবেন না। তো এটা অফলাইনে সরাসরি ক্লাসে জানানো হবে। তো আপনারা প্রতিমা করতে গিয়ে অবশ্যই প্রতিমার গায়ে, সুকল বিশ্বাস যেহেতু প্রতিমা করেন, প্রতিমা শিল্পী, মৃৎশিল্পী, তো আমি বলবো যে গণেশের গায়ের রং লাল এবং মস্তক সাদা হতে হবে। তো এবার মিউট করুন আপনারা, সাউন্ড আসছে। তো আমরা বলতে যাচ্ছিলাম যে কার্তিকের জন্ম, দেবতাদের মধ্যে যে লড়াই হয়েছিল। সাউন্ড আসে কোথা থেকে? স্যার বলতেছে যে এক কালার করতে বলে, এটা করাটা কি ঠিক? মানে মোটেই ঠিক নয়, মোটেই ঠিক নয়। প্রশ্ন লিখে রাখুন, পরে আমি সুযোগ দিব। লিখে রাখুন, প্রশ্নটা লিখে রাখুন যে হ্যাঁ এক কালার করা ঠিক কিনা, এটা ঠিক না। আর কোনো প্রশ্ন থাকলে লিখে রাখুন, পরে উত্তর দিব। তো এইবার আমরা বলতে চাচ্ছিলাম যে কার্তিকের জন্ম, যেমন তার ছোট ছেলে দুর্গা দেবীর ছোট ছেলে কার্তিকের জন্ম হয়, তখন কিন্তু যে কার্তিক ধরাধামে আসবে এটা কেউই জানতো না। এমনকি শিবের ইয়ে ছিল কুটনিপাড়ায় যাওয়া। কুটনিপাড়া আমরা মনে হয় বুঝি অনেকেই, যা হোক এটা ব্যাখ্যা নাই করি। তো সমুদ্র পার হয়ে বা বড় নদী পার হয়ে উনি কুটনিপাড়ায় যেতেন প্রতি রাত্রে, এবং সেখানে নেশা করতেন, নেশা করে ফুর্তি করে আসতেন। তো দেবী দুর্গা অন্তর্যামী, উনি সবসময় বুঝতে পারতেন যে আমার স্বামী কোথায় যাচ্ছে। তো বুঝতে পেরে উনি ওই কুটনিপাড়ার সেই নারী সেজে বা বান্ধবী সেজে যে নৌকায় উনি পার হন, সেই নৌকায় গিয়ে আগেই বসে আছেন। তো শিব কিন্তু রাত্রে খেয়ে দেয়ে বেশ গাঁজা টেনে, ওনার যে লোভ, যে নেশা, যে গাঁজা না টানলে ওনার পরিপূর্ণ শক্তি আসে না, তো সেটা টেনে উনি যথারীতি কিন্তু যাত্রা করেছেন। যাত্রা করে নদী পার হবেন, নদী পার হয়ে কুটনিপাড়ায় যাবেন। এর ভিতর দেখেন কুটনিপাড়ার সেই ওনার প্রিয় বান্ধবী, সে কিন্তু ওই নৌকায় বসে আছে। তো যখন নৌকায় বসে আছে তখন তো শিবের আনন্দ আর দেখে কে, বাহ আজকে আমি যাওয়ার আগেই পেয়ে গেলাম। তো একই সঙ্গে পার হবে। তো পার হওয়ার সঙ্গে দেবী দুর্গার মানে ইয়েতে কি বলবো, দেবী দুর্গার সেই মানে শক্তিতে প্রচন্ড ঝড় বৃষ্টি হলো। যে উনি চিন্তা করতে চাইলো যে কুটনিপাড়ার এই মেয়েটিকে আমার স্বামী কতটা ভালোবাসে, কতটা আমি বিপদে পড়লে আমাকে রক্ষা করে কিনা। তার জন্য উনি ঝড় বৃষ্টির আগমন ঘটালেন। তো দুর্গা দেবী ঝড় বৃষ্টির আগমন ঘটিয়ে একেবারে নৌকা তলিয়ে দিলেন। তো তখন যে আমাকে, আমার স্বামী আমাকে বাড়িতে কতটা ভালোবাসে, আর এখানে নৌকায় বিপদে পড়লে আমাকে এই পতিতালয়ের মেয়েটিকে কতটা ভালোবাসে, এটাই ছিল দুর্গা দেবীর পরীক্ষা করার মূল উদ্দেশ্য। তো পরীক্ষা করার মূল উদ্দেশ্য থাকার কারণে ওই ঝড় বৃষ্টি উনি কিন্তু নিজেই এনেছেন। তো আনার ফলে ঝড় বৃষ্টিতে ঢেউ খেতে খেতে নৌকা তলিয়ে গেছে। তলিয়ে যাওয়ার পরে শিব কিন্তু তাকে জড়িয়ে ধরেছে এবং দুর্গা বলছে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরে গেলাম। তো সাধারণত এক্ষেত্রে কিন্তু স্ত্রী মরে গেলে বরং শিবের ভালো হতো, যে যদি জানতে পারতেন যে দুর্গা এখানে, তাহলে যাক মরে যাক, নৌকা ডুবে, আমি আর একটা বিয়ে করে নেব। কিন্তু যে উনি তো কুটনিপাড়ার নারী, ওনাকে রক্ষা করার জন্য শিব কিন্তু জড়িয়ে ধরেছে। এমনকি নৌকা ডুবে গেছে, গভীর সমুদ্রের অতল গর্ভে গিয়ে ওই শিব দুর্গার সেই কুটনিপাড়ার মেয়ের সঙ্গে মানে শিবের মিলন ঘটেছে। সেই মিলনে কিন্তু কার্তিকের জন্ম হয়েছে, যার জন্য স্বর্গে তোড়পাড় হয়ে গেছে যে কার্তিক হচ্ছে অবৈধ সন্তান। অর্থাৎ শিব ছিল কুটনিপাড়ায়, তো দুর্গা কিভাবে গর্ভস্থ হলেন বা কিভাবে কার্তিকের জন্ম হলো, এটা নিয়ে স্বর্গে কিন্তু তোড়পাড় হয়ে গেছে। পুরাণে আমরা কিন্তু এগুলো পাবো, বা আপনারা অনেকেই হয়তো পড়েছেন। তো এই যে রহস্য, দেখুন এই রহস্য কিন্তু উদ্ঘাটন হয়নি, কারণ কোনোদিন তো দুর্গা বলতে পারেনি যে হ্যাঁ আমি আমার স্বামীর ঔরসে কিন্তু আমার সন্তানের জন্ম।
এটি কিন্তু বলতে পারেনি। আবার শিবও কোনোদিন মেনে নিতে পারেনি যে আমি কিন্তু কার্তিকের জন্ম দিয়েছি, এটা কিন্তু মেনে নিতে পারেনি। কারণ ওখানে তো তাহলে তো ফাঁস হয়ে যাবে যে দুর্গা কুটনিপাড়ায় সেই মেয়ে এসে যে অর্থাৎ অন্তর্যামী আমার বউ এগুলো করতে পারে, এগুলো ফাঁস হয়ে যাবে। অর্থাৎ এই গোপন রহস্য গোপন রাখে কিন্তু এই কেতু। যাই হোক, আমরা একটু কথার ভিতর চলে গেলাম, ডুবে গেলাম। এগুলো যদিও আরো একটু বিশদভাবে বললে ভালো লাগতো আমাদের বেশি, তো আমরা শর্টকাট পথে বেরিয়ে গেলাম। তো এই যে 16 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করেছে, এ কিন্তু দুটি শত্রু নিয়ে জন্মগ্রহণ করেছে, রবি আর শুক্র। রবির সঙ্গে শুক্রেরও শত্রুতা, আবার শুক্রের সঙ্গে রবির কি শত্রুতা, উভয়ের শত্রুতা। তো উভয়ের যেহেতু শত্রুতা রয়েছে, সেখান থেকে দুই শত্রু মিলে জন্মগ্রহণ করেছে। কিন্তু কেতু দুই মিত্র নয়, কিন্তু দুই শত্রু জন্মগ্রহণ করিয়েছে কেতু। এটা কিন্তু এটি অশুভ দেবে না শুভ দেবে, এটি আমাদের একটু বলতে হবে। দুটি শত্রু গ্রহ যে সন্তানের জন্ম দিয়েছে, সেই সন্তান শুভ সন্তান হবে না অশুভ সন্তান হবে। সূর্য অর্থাৎ তেজ, শুক্র অর্থাৎ দাম্পত্য জীবন, অর্থনৈতিক, দুইটাতেই বাধা হবে স্যার। সুনাম যশ খ্যাতিতেও বাধা হবে, আবার সুখ শান্তি সমৃদ্ধিতেও বাধা সৃষ্টি করবে এই কেতুর লোকের। আবার অন্ধকার জগৎকে সে খুবই ভালোবাসবে, অন্ধকার জগৎকে নিয়ে সে চলতে পছন্দ করবে, ভূত পিশাচ জিন এইগুলো সাধন ভজন করতে বেশি পছন্দ করবে। এরকম হবে 16 তারিখে। হ্যাঁ, 16 তারিখে জন্মগ্রহণকারী। ধন্যবাদ জাতক। এইবার 25 তারিখে যে ব্যক্তি জন্মগ্রহণ করবেন সেও কিন্তু কেতুর লোক। এখানে রয়েছে গ্রহ মাতা চন্দ্র, একটু মিউট করুন যার আনমিউট আছে। তো এখানে আছে গ্রহ মাতা চন্দ্র এবং বুদ্ধির দেবতা বুধ। তো চন্দ্র আর বুধের সঙ্গে দুজনেরই কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। তো এই যে চন্দ্রের সঙ্গে বুধের যেমন শত্রুতা নেই, তেমনি বুধের সঙ্গেও কিন্তু চন্দ্রের শত্রুতা আছে। জ্যোতিষশাস্ত্রে বুধের সঙ্গে চন্দ্রের শত্রুতা আছে, কিন্তু চন্দ্রের সঙ্গে বুধের শত্রুতা নেই, উল্টা শত্রুতা আছে। তথাপিও বুধ হচ্ছে বুদ্ধির দেবতা, চন্দ্র গ্রহ মাতা, মাতৃময়ী মা, সে কেতুর জন্ম দিয়েছে। এখানে বুধ চন্দ্রকে শত্রু মনে করে, কিন্তু সে তো মা, মাকে যতই শত্রু মনে করা হোক না কেন, তাকে তো আর ফেলে দেওয়া যাবে না, তাকে তো আর ধরেন খেতে না দেওয়া যাবে না, তাকে কোলে রাখা ছাড়া তাকে তো মানে বাড়ির থেকে বের করে দেওয়া যাবে না। যদিও বর্তমান যুগে আমরা বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দিয়ে বরং তৃপ্তি পাই, তো এই তৃপ্তিটা কিন্তু গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে সেটি কিন্তু খাটবে না। অর্থাৎ বুধ কিন্তু কখনোই চন্দ্রকে ফেলে দেবে না। আর চন্দ্র তো আগুনের গোলা নয় যে সে বুদ্ধিকে ধ্বংস করবে, বরং কি করতে পারে, এই বুধের যে দৃঢ় সংকল্প, যে কৌশল, যে অধ্যবসায়, যে মিতব্যয়িতা, যে সঞ্চয় মনোভাবাপন্নতা, এগুলোকে একটু বদলে দিতে পারে, রদবদল করতে পারে। যে আমি আজকে মনে করলাম যে আজকে ক্লাস নিব, আমি 9:30টায় যোগদান করব, আমি 9:30টায় যোগদান না করে আমি 10:30টায় যোগদান করলাম, এই পরিবর্তনটা করিয়ে দিতে পারে। অর্থাৎ 25 তারিখে জন্মগ্রহণকারী কেতু জাতকের জীবনে পরিবর্তন এনে দিতে পারে, যে দৃঢ় সংকল্প যেটিতে নিয়েছে সেই দৃঢ় সংকল্পের পথ কিন্তু বদল করে দিতে পারে। বা কেউ ইঞ্জিনিয়ারিং পড়বেন বলে ভাবছেন, তাকে ইঞ্জিনিয়ারিং পড়া হলো না, দেখা যাচ্ছে সায়েন্সে পড়ে এতদিন ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে পড়েছেন, এবার আপনারা কমার্সে গিয়ে দেখা যাচ্ছে অ্যাকাউন্টস পড়তে হয়েছে, এমন কিছু হতে পারে। বা এমনও হতে পারে যে আপনি ডাক্তারি পড়ে অ্যাকাউন্টসের চাকরি করছেন, এমনটি কিন্তু হতে পারে। অর্থাৎ জীবনকে বদল ঘটিয়ে দিতে পারে এই 25 তারিখে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা। এছাড়া কিন্তু এখানে নেগেটিভ দিক খুব একটা ঘটাবে না। তবে আমরা 7 তারিখের দিকে যদি আসি, তাহলে কিন্তু নেগেটিভ ঘটাবে না, পজিটিভ ঘটাবে, এখনো জানতে পারিনি, কিন্তু 16 আর 25 কিন্তু পেরেছি না। 16 ডাইরেক্ট নেগেটিভ ঘটাবে, 25টা তার মাস সাল বারের উপর। তো আজকে যদি ধরি যে আজকে 7 তারিখ জন্ম, আজকে 8 মাস 2021, তাহলে 5 8 5 13 4 27 4 11 2 2 এর সাথে আবার 6 দিলে কিন্তু সেই শুক্র মানে 8 হয়। কিভাবে হয় আপনাদের মনে হয় একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এই 7 মাস, ওই 7 তারিখ, এখানে 8 মাস দেন, এবার 2021 মানে 5 আর শুক্রের 6 যোগ করুন তো কত হয়,
7 8 7 15 5 20 20 আর 6 26 মানে 8 দেখেন দেখেছেন অর্থাৎ আজকের 7টি কিন্তু অশুভ এইবার যদি 7 এর সঙ্গে শুধু মাসটাকে বদলে আমরা 8 এর জায়গায় 7 দিই তাহলে কি হবে যদি জুলাই মাসে ক্লাসটি হতো জুলাই মাসের 7 তারিখে তাহলে কিন্তু এখানে গিয়ে বার তো শুক্রবারেই ক্লাস হবে আমাদের ক্লাস তো শুক্রবার ছাড়া শনিবার হবে না তাহলে আর সবগুলো কিন্তু ঠিক হবে যদি জুলাই মাসের 7 তারিখে ক্লাসটি হতো তাহলে কিন্তু এখানে 7 হতো এইবার এই 7 কিন্তু পরিপূর্ণ শুভ হতো দেখেন এখানে একটা মাত্র শুক্র অশুভ বুধ শুভ আর কেতুর সঙ্গে তো সব কেতুগুলোই শুভ তো একটি মাস আগে যদি গত মাসে আমাদের এই 7 সংখ্যার ক্লাস হতো তাহলে কিন্তু এই 7 তারিখটা ধরে নেওয়া যেত শুভ কিন্তু আজকে হওয়ার কারণে কিন্তু এটা অশুভ ফল দেবে এভাবেই কিন্তু আমাদের বুঝতে হবে যে 7 সংখ্যাটা শুভ ফল দেবে না অশুভ ফল দেবে 1 মিনিট একটু কথা বলি দীনেশ চন্দ্র ঘোষ ভিডিও অন করতে হবে নিরাপদ রায় আপনি ভিডিও অফ করে এমনি কিন্তু কম বোঝেন তারপরে আপনার বিপদ আপদ ছাড়ে না কেতু হচ্ছে আপনার ঘাড়ের ভিতর চুলের ভিতর আপনার মস্তিষ্কের ভিতর পেটের ভিতরও কেতু ঢুকানো আমি যতটুকু জানি কিন্তু আপনার ভিডিও অফ করা মানে তো কেতু আরো আপনার ক্লাসের মধ্যে মানে আপনার বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে তো বাড়ির ভিতর ঢুকে গেলে তো আপনাকে ওই বাড়ি আর থাকতে দেবে না তখন আমাদের খুলনায় চলে আসতে হবে আর খুলনায় আসলে কিন্তু সুন্দরবনে পাঠিয়ে দেবো বাঘের কাছে অর্থাৎ ভিডিও অন করেন এইবার অ্যান্ড্রয়েড ব্লু রয়েড না ব্লু ড্রয়েড এটি কে স্যার কিশোর কুমার এটা কিশোর কুমার ও উনি কি ভিডিও অন করেন কিশোর কুমার তো দেখুন স্যার এইবার হ্যাঁ বলুন স্যার একটা কথা বলছিলাম এইখানে যে 7 তারিখ 16 তারিখ আর 25 তারিখের কথা বলা হয়েছে এটা কি যে কোনো মাসের বা যে কোনো বছরের তারিখ হতে পারে যে কোনো বছরের যে কোনো মানে 500 বছর আগেরও হতে পারে 500 বছর পরেরও হতে পারে এই একই ফলাফল দেবে হ্যাঁ একই ফলাফল দেবে এইবার ফলাফলের তারতম্যগুলো কিভাবে হবে এর সঙ্গে যদি মাস সংখ্যা বার সংখ্যা সাল সংখ্যা মিলে যদি শত্রু সংখ্যা হয় অশুভ হবে মিত্র সংখ্যা হলে শুভ হবে বুঝতে পেরেছেন এবার কেউ একটু এখনকার সময়ের গোচর প্ল্যানেট বের করুন গোচর প্ল্যানেট এই 7 যে শুভ দেবে না অশুভ দেবে তার বোঝার কৌশল আমাদের বের করতে হবে যেহেতু পরমা রয় একটা প্রশ্ন করেছেন যে এটা কি যে কোনো সালের শুভ দেবে না অশুভ দেবে তো আমাদের এটা কিন্তু একটু বের করতে হবে স্যার স্যার শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলুন স্যার লগ্ন কন্যা লগ্ন এবং রাশিও কন্যা কন্যা লগ্নে চন্দ্র হ্যাঁ হ্যাঁ এবং শুক্র লগ্নে বসে আছে এখানে শুক্র বসে আছে স্যার তৃতীয় বৃশ্চিকে কেতু বৃশ্চিকে কেতু আপনারা প্ল্যানেটটা বসিয়ে নেবেন এটা কিন্তু গবেষণা করার ক্ষেত্রে লাগবে যে এই ক্লাসের ছকটা কেন প্রয়োজন এটা আপনারা পরবর্তীতে যখন ভিডিও দেখবেন তখন কিন্তু এটা দরকার হবে স্যার পঞ্চমে অর্থাৎ মকরে শনি কুম্ভে বৃহস্পতি হ্যাঁ স্যার হ্যাঁ আর স্যার কর্কটে সূর্য রবি হ্যাঁ স্যার আপনার বৃশ্চিক অর্থাৎ সিংহ রাশিতে হচ্ছে মঙ্গল এবং বুধ মঙ্গল বুধ হ্যাঁ স্যার এই দিনে আমাদের ক্লাসটা হচ্ছে 7 সংখ্যার ক্লাসটি হচ্ছে অর্থাৎ কেতুর ক্লাসটি এই দিনে হচ্ছে তাহলে এইবার আমরা যে 7 সংখ্যার ক্লাসটি হচ্ছে কিন্তু অশুভ দিনে এটা কিন্তু আমরা প্রথমেই বুঝেছি অশুভ দিনে হচ্ছে তো দেখুন তো গোচর প্ল্যানেটে কেতুটা কি অশুভ জায়গায় আছে না শুভ জায়গায় আছে এবার কিন্তু ভেদিক অ্যাস্ট্রোলজিতে চলে যাচ্ছি আমরা যেটা যাকে বলা হয় হোরারি অ্যাস্ট্রোলজি তো হোরারি অ্যাস্ট্রোলজিতে দেখুন কন্যা লগ্নে চন্দ্র এবং শুক্র বসে আছে আপনারা যে কোনো একজন বলুন তো কন্যা লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ পাপ স্যার কোন গ্রহ কন্যা লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহর নাম কি কি শুক্র স্যার বৃহস্পতি আছে একটা রবিচন্দ্র মঙ্গল
চন্দ্র মঙ্গল বৃহস্পতি হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে পাপ, আর বৃহস্পতি স্যার মারক। চন্দ্র মঙ্গল বৃহস্পতি হচ্ছে পাপ, শুক্র একাই হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ, আর শুক্র বুধের সম্বন্ধে রাজযোগ হবে, শুক্র আর বুধ একসঙ্গে যুক্ত থাকলে রাজযোগ হবে। আবার শুক্র কিন্তু মারক, মঙ্গলও যদি মারক লক্ষণ আক্রান্ত হয় তাহলেও মারক হবে। এটা হচ্ছে কন্যা লগ্নের গ্রহের বিচার। তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটি পাপ গ্রহ। তো বৃহস্পতি পাপ গ্রহ, সে চতুর্থ সপ্তমপতি, সে বসে আছে ষষ্ঠ ভাবে, তো পাপ গ্রহ পাপ ঘরে বসে আছে। এই লগ্নে কেতুর কোনো কথা কিন্তু উল্লেখ করা হয়নি, তো কেতু তৃতীয় ভাবে তুঙ্গস্থ হয়ে বসে আছে। তো বলা হয়েছে এই লগ্নের শুক্র একমাত্র শুভ গ্রহ, শুক্রই। তো শুক্র দেখুন আজকে শুক্রবার, সে কিন্তু লগ্নে কন্যা লগ্নে ধনপতি এবং ভাগ্যপতি, সে শুভ গ্রহ লগ্নে বসে আছে উপরন্তু চন্দ্রের সঙ্গে। তো চন্দ্র হচ্ছে তার একাদশপতি, তাহলে লগ্নটি আজকে শুভ। আজকের তারিখের এই তিনটি সাতের মধ্যে কোন তারিখের ক্লাসটা আমাদের হচ্ছে এটা বোঝার কৌশল। আমরা কি 16 তারিখের সাতের ক্লাস করছি, না 7 তারিখের করছি, না 25 তারিখের করছি, এইটা গোচর প্ল্যানেট দিয়ে বুঝতে হবে। এখানে যদি শুক্র ধনপতি, যে এক রাজ্যকারক গ্রহ গোচর প্ল্যানেটে, ভালো করে বুঝুন, একমাত্র রাজ্যকারক গ্রহ কন্যা লগ্নের ক্ষেত্রে শুক্র, সে ধনপতি এবং ভাগ্যপতি বিধায় রাজ্য, সে লগ্নে বসে আছে। রাশিটা কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে আয়পতি চন্দ্র, যদিও চন্দ্র পাপ গ্রহ কিন্তু সে তো আয়পতি, মানে একাদশপতি মানে আয়পতি শুভ গ্রহ না, সে তো দ্বাদশপতি না, বা ব্যয়পতি না, বা ধরুন অষ্টমপতি না, সে তো আয়পতি, যদিও পাপ গ্রহ কিন্তু সে তো লগ্নে বসে আছে। তাহলে লগ্নের একটা সাপোর্ট সে দেবে না, আয় উপার্জনের পথ বাড়াবে না, বাড়াবে তো। আর তাছাড়া লগ্ন আর শুক্র দুটো, শুক্র যেহেতু একমাত্র শুভ গ্রহ, একটা গ্রহ শুভ কন্যা লগ্নে, সেটা হচ্ছে শুক্র, তার সঙ্গে চন্দ্র এসে যখন মিশেছে তখন তাহলে শুভ ফলটা দেবে না, আয়পতি চন্দ্র দেবে। তাছাড়া এর উপর কিন্তু কোন পাপ গ্রহের দৃষ্টি আছে দেখুন তো, লগ্নের উপর রাহুর নবম দৃষ্টি আছে, রাহুর নবম দৃষ্টি আছে এখানে। তো নবম দৃষ্টি আছে যেখানে কন্যা লগ্নের ক্ষেত্রে একমাত্র শুভকারক গ্রহ শুক্র সেখানে বসে আছে, চন্দ্র আয়পতি বসে আছে, তার উপর রাহুর দৃষ্টি। এইবার দেখতে হবে রাহুর নবম দৃষ্টি চন্দ্রের উপর, মানে অশুভ, অশুভ চন্দ্রের উপর রাহুর দৃষ্টি। আর সাধারণত চন্দ্র রবির উপর রাহুর দৃষ্টি মানে তো অশুভই, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হবে, অর্থাৎ অশুভ চন্দ্রকে কিন্তু যতটা আয়পতি হিসাবে লগ্নে থেকে শুভ করলেও তাকে কিন্তু অশুভ করে ফেলেছে রাহুর নবম দৃষ্টি পড়ার কারণে। এটুকু কি বুঝতে পেরেছেন? জি স্যার, জাতকের বিবাহিত স্ত্রী অথবা মাতার সাথে একটু সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে। এইবার 25 তারিখের ক্লাস যদি ধরা হয় তাহলে কিন্তু চন্দ্র দেখেন, এই চন্দ্রটা কিন্তু অশুভ করে ফেলেছে রাহুর দৃষ্টির দ্বারা। এমনকি বুধ এই লগ্নের লগ্নপতি এবং দশমপতি বুধ, সেই বুধ কোথায় অবস্থান করছে, সে কিন্তু দ্বাদশে মঙ্গল যুক্ত হয়ে। তাহলে যে বুধটা, এই বুধটা কিন্তু শুভ করেনি, সে কিন্তু ব্যয়ের ঘরে বসে আছে, তাও অর্থাৎ 25 তারিখটি অশুভ করে দিয়েছে। বোঝার উপায়, 25 তারিখে যদি কোনো শিশু জন্মায়, তার যদি আজকের ভাগ্য বিচার করা হয় তাহলে কেতুটা তাকে অশুভ বলতে হবে। কেন বলতে হবে? বুধ গোচরে আমরা যে টাইমে ক্লাস করছি সেই টাইমে বুধ গোচরে দ্বাদশে, আর চন্দ্রটা রাহু দ্বারা পীড়িত, রাহুর দৃষ্টি পড়েছে। এটুকু কি বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন চন্দ্র কিভাবে পীড়িত হলো আর বুধটা কিভাবে পীড়িত হলো। এইবার প্রশ্ন আপনাদের থাকতে পারে, কি প্রশ্ন? যে বুধের উপর তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়েছে, প্রশ্ন থাকতে পারে না? পড়েছে, হ্যাঁ। তো বৃহস্পতির দৃষ্টি পড়েছে, তাহলে বুধ অশুভ বুধ ভালো হয়ে যাবে না? সাধারণ প্রশ্ন আপনাদের থাকবে যে অশুভ বুধ তো ভালো হয়ে যাবে, দেবতাদের গুরু বৃহস্পতি দৃষ্টি দিয়েছে, ভালো হয়ে যাবে। তো বৃহস্পতি তো কন্যা লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ, সে ষষ্ঠে বসে আছে। উপরন্তু ওই বৃহস্পতির উপর মঙ্গলেরও তো সপ্তম দৃষ্টি পড়েছে, তাহলে বৃহস্পতি দুর্বল, আরো দুর্বল হয়ে গেছে না, আরো পাপ হয়ে গেছে না? তো সেই পাপ বৃহস্পতির দৃষ্টি বুধের উপর এবং মঙ্গলের উপর পড়েছে।
অর্থাৎ এই 25 তারিখের যদি জন্মগ্রহণকারী শিশুর এখন যদি ভাগ্য বিচার করতে হয় তাহলে 25 তারিখকে অশুভ বলতে হবে, অথচ 25 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা কিন্তু শুভ কেতুর জাতক, কিন্তু আজকের প্ল্যানেট অনুযায়ী সে কিন্তু অশুভ হয়ে যাচ্ছে, দেখছেন? অর্থাৎ আজকে যদি জন্মগ্রহণ করে এই ক্লাসের টাইমে তাহলে এই 25 তারিখে জন্মগ্রহণকারীর কেতু কিন্তু অশুভ হবে। এইবার কেতু থার্ড হাউসে তুঙ্গস্থ হয়ে বসে আছে, দ্বিতীয় পদ্ধতিতে তুঙ্গস্থ, তাহলে থার্ড হাউস মানে তৃতীয় ঘর থেকে ভাই বোনের বিচার করা হবে। তো ভাই বোনের ঘরে কেতু গিয়ে তুঙ্গস্থ হয়েছে, আর কেতু তুঙ্গস্থ হওয়া মানে তো রাহুর দৃষ্টি পড়া, কেতু যেখানেই থাকবে রাহুর সপ্তম দৃষ্টি তো সেখানে পড়বেই। তো সপ্তম দৃষ্টির কথা বাদ দিলাম, তৃতীয় পতি এবং অষ্টম পতি মঙ্গল কন্যা লগ্নের ক্ষেত্রে বলেন, এইবার এখান থেকেই হবে রেজাল্ট। এখান থেকে বুঝতে হবে ওই লোকটি কতটা প্রতিষ্ঠা পাবে বা পাবে না। তৃতীয় এবং অষ্টম পতি মঙ্গল মারক লক্ষণ আক্রান্ত হলে মারক হবে। তো এখানে মারক লক্ষণ আক্রান্ত হয়েছে স্যার। রবি মঙ্গল তো শত্রুতা আছে স্যার, রবির গৃহে বসে আছে মঙ্গল। আর কি হয়েছে স্যার? মঙ্গল মারক হয়েছে, মঙ্গলের ইয়েটা মারক হয়েছে। তার মঙ্গলের উপরে শনির দৃষ্টি আছে স্যার। সাধারণত তো শনির কিভাবে দৃষ্টি আছে? না স্যার, না স্যার, শনির দৃষ্টি নাই স্যার, বৃহস্পতির দৃষ্টি আছে স্যার। শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি আছে, কিন্তু মঙ্গল তো অষ্টম পতি, নিধন পতি এবং তৃতীয় পতি। তো আগে তৃতীয় ঘরে কেতু বসা আছে, রাহুর দৃষ্টি আছে, তারপরে সে অষ্টম পতি, সে দ্বাদশে ব্যস্ত হয়েছে, এই তো সে মারক হয়ে গেছে, তো মারক লক্ষণ আক্রান্ত হয়েছে, অর্থাৎ তৃতীয় ভাবকেও জ্বালিয়ে পুড়িয়ে নিশ্চিত করে দিয়েছে। এইবার যদি এই ব্যক্তি, হ্যাঁ বলেন। না স্যার। হ্যাঁ, এইবার যদি দেখেন 7 তারিখে যদি জন্মগ্রহণ করে তাহলে একক কেতু, ইনার কি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো? তো কেতুর সঙ্গে শুক্র আর শনির শুধু শত্রুতা আছে, আর কারো শত্রুতা নেই। তো এইবার কেতু থেকে শনি কোথায় আছে? তার থার্ড হাউসে আছে, এবং শনিটা বর্তমানে মনে হয় গোচরে মানে বকরি আছে সম্ভবত, নাকি? কেতু শনিটা বকরি আছে না? খেয়াল করিনি স্যার। সম্ভবত। আচ্ছা, না থাকে, বকরি না থাকে, না থাক, আমাদের যেভাবেই থাকুক, কিন্তু সে শনি কিন্তু নিজ গৃহে শক্তিশালী। শনি মকরে, কুম্ভ অপেক্ষা মকরে বেশি শক্তিশালী হয়, সেখানে শক্তিশালী আছে। আর লগ্নে শুক্র ধনপতি এবং ভাগ্যপতি, শুক্র কিন্তু সে লগ্নে অবস্থান করছে, একমাত্র রাজ্যকারক গ্রহ বা শুভ গ্রহ। তাহলে 7 তারিখে জন্মগ্রহণ করলে তার শুক্র আর শনির শুভ প্রভাবে সে কিন্তু এই শুভ ফলটাই কিন্তু তাকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? আমরা প্রথমে কিন্তু এই জায়গাটায় আমরা যাইনি, আমরা প্রথমে না গিয়েই কিন্তু মুছে ফেলেছি। 7 তারিখে জন্মগ্রহণ করেছে, 8 মাস 5 হচ্ছে বছর, অর্থাৎ 2021 সমান 5, এই আর আজকের বার হচ্ছে শুক্রবার, এই হচ্ছে শুক্রবার। তাহলে সব মিলে কি হবে? 6 5 11 আর 8 19, 19 আর 7 26, 8। এইবার দেখুন এই 7-এর সঙ্গে শনির শত্রুতা, শনি গ্রহ শুক্রের শত্রুতা, আবার এই শনিরও শত্রুতা, অর্থাৎ নেগেটিভে প্রথম মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আবার দেখুন আবার মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, আর বুদ্ধির দেবতা বুধ এখানে আর কি করণীয়ই বা আছে? বুধ কি করবে? বুধ তো কাউকেই শত্রু মনে করে না, একমাত্র চন্দ্রকে শত্রু মনে করে। তাছাড়া বুধ মানে দুনিয়ার বুকে কাউকে শত্রুতা মনে করে না, থাপ্পড় যাই খাক সে কিন্তু তার নিজের মতো চলার চেষ্টা করে, নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করে। সে অপরের ক্ষতিও চায় না, আবার অপরের মঙ্গলও চায় না, নিজের যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকতে চায়। তো এতগুলো অশুভ গ্রহের মধ্যে একা বুধ, সে তো এমনি ট্যাপ খেয়ে পড়ে আছে, ওর তো নড়াচড়ার আর শক্তি নেই, আছে? আছে বলেন। স্যার বুধ দেবতা, বুদ্ধির তো একটাই শক্তি, সেটা বুদ্ধি তো ড্যামারেজ, চলবে কিভাবে? হ্যাঁ, চলবে কিভাবে? তাহলে এখানে সমস্ত নেগেটিভ শক্তিগুলো কিন্তু এখানে জাগ্রত হয়ে গেছে।
তো কেতুর নেগেটিভ শক্তি যখন জাগ্রত হয়েছে, এই কিন্তু গুপ্ত শক্তির মালিক বা গুপ্ত অধ্যয়নের মালিক, গুপ্ত সকল কিছুই কিন্তু দেবে। আমরা যদি একটু ভালো করে ক্লাসটা বোঝার চেষ্টা করি, আমার মনে হয় যে এই ক্লাসেই সব থেকে আমরা ভালো বুঝতে পারবো সংখ্যা তত্ত্বের, মনে হয়, আমার এটা ধারণা। কারণ 13 তারিখ শেক্সপিয়ারের লাকি নাম্বার 7 আর আনলাকি 13, যদিও আনলাকির দিনে ক্লাসটা শুরু হয়েছে লাকি নাম্বার 7 এর, আর সব মিলে সেই শনিই হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের যোগ সাধনা একাগ্রতা, আর কেতু হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ার বা আধ্যাত্মিক শক্তি। সেই দুটো শক্তি যখন আজকে এক জায়গায় হয়েছে, আর শুক্র শান্তির প্রতীক, তো আজকে কিছু দেবে, আজকে অবশ্যই আমরা কিছু পাবো বা অবশ্যই কিছু জানবো, এটা জানাবে কিন্তু। তো আমরা একটু ধৈর্য ধরে এটুকু মুছে ফেলি। এটুকু তো আমরা বুঝলাম যে বুধের করার ক্ষমতা নেই, এটুক তো বুঝলাম যে বুধ যে সংখ্যাটি 2021 সালের যে সংখ্যা, এই বুধের লড়াই করার ক্ষমতা নেই। আর এদের সাথে লড়াই করে পারবে কি করে? সাধারণত এমনি তো সে লড়াই করে পারে না, তো এদের সাথে লড়াই করে তো পারার কোনো প্রশ্নই আসে না, আসে? এটুক তো বুঝতে পেরেছি। এইবার বলুন আপনারা একটি জন্ম তারিখ বলুন, 5 জনের 5টি জন্ম তারিখ বলবেন, তার ভিতর যে কোনো একটি নিব। কোনটা নিব সেটা সেই অনুযায়ী আমরা লটারি ধরে নিব। বলুন। বিতর্কিত জন্ম তারিখ বলবেন না, ঐতিহাসিক কোন জন্ম তারিখ বলবেন, বিতর্কিত বলবেন না যদি জানা থাকে। বলেন। 17/2/1836। 17/2/1836। এটা কার জন্মদিন, কিসের জন্য বিখ্যাত? স্যার উনি রামকৃষ্ণ পরমহংসদেব। স্যার রামকৃষ্ণ পরমহংসদেব ভগবান। আচ্ছা নিলাম। আরেকজন বলুন একটু। আমরা সময় নষ্ট না করে 3টি জন্ম তারিখ নিই, আর দুটো বলেন, আর দুইজন যদি বলুন। সেপ্টেম্বর 1876। কত? 15 সেপ্টেম্বর 1876। কত সেপ্টেম্বর? 15 সেপ্টেম্বর 1876। কার জন্মদিন এটা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম টাইম জানেন তো? জন্ম বার টাইম জানেন? হ্যাঁ জানি। আচ্ছা ঠিক আছে। এইবার আরেকটা জন্ম তারিখ আরেকজন বলুন, আমরা সময় নষ্ট না করে 3 জনের থেকে নিয়ে নেব। বলুন, কেউ বলতে পারবেন? একটা জন্ম তারিখ কেউ বলতে পারবেন না? এটা কি? মহাত্মা গান্ধীটা নেওয়া যায়? হ্যাঁ মহাত্মা গান্ধী নেওয়া যাবে না কেন? কিন্তু আরেকজন বলুক, আপনি তো একটা বলেছেন। সাধারণ মানুষ বলবো স্যার। হ্যাঁ সাধারণ কারো বলবো স্যার? কে বলছি? সাধারণ কারো বলবো? সাধারণ বিতর্কিত লোকের নাম মানবেন না? না না, সাধারণ মানুষ স্যার, সাধারণ মানুষ। হ্যাঁ বলেন। 25/11/2001। 25/11/2001 আমরা কি বুঝবো? এটা কার জন্ম তারিখ বলেন? এটা আমার এক রিলেটিভ স্যার। না এরকম হলো না, বিশিষ্ট জন্ম হতে হবে। সেটাই বলছিলাম স্যার, যে সাধারণ কারো বলবো কিনা, সাধারণ মানুষ। আচ্ছা এইবার বলুন, থাক আমরা এই দুটোর থেকেই নিই, তাহলে দুটো 1 আর 2 আমরা দেখি কোনটা বাদে সেইটা করি, সময় নষ্ট না করে আমরা লটারিতে যাই। কার কথা শুনবো আমরা সেই অনুযায়ী যাবো। সব দুটো দুজনেরই মাথায় রেখেন, দুজনেই মনে রেখেন। দুই নম্বর দুটো কাগজ তো, এর ভিতরে আর কোনটা বাদবে তা কি করে বুঝবো? 2 নম্বরটা আসবে। এই একটা পড়ে গেছে, একটা আছে, নিলাম নাকি দুটো 2 হাতে ধরবো? বলেন, বলবো? বলুন স্যার। হ্যাঁ দুটো 2 হাতে ধরবো, তারপরে আপনার যে হাত নিতে বলেন বলেন। যেটা পড়ে গেছে সেইটা নিব নাকি যেটা হাতে আছে এটা নিব? হ্যাঁ যেটা পড়ে গেছে ওইটা নেন স্যার, যেটা পড়ে গেছে ওইটা নেন স্যার। কোন দিকে বেশি লোক? যেটা পড়ে গেছে এটা? যেটা পড়ে গেছে ওটা আর দরকার নেই।
দুই নাম্বার জোন আসছে। এই 15/9/1976 প্ল্যানেট বলেন। স্যার সময়টা বলবো? 15/9/1876 সময়টা হচ্ছে স্যার বিকেল 4টা 51। 15/9/1876 এটা হচ্ছে শরৎচন্দ্র। হ্যাঁ বলেন টাইম। বিকেল 4টা 51:33 সেকেন্ডে জন্ম। 4টা 51। হ্যাঁ। কোথায় জন্ম? হুগলি। প্ল্যানেট বের করেন। জি স্যার। স্যার কুম্ভে রাহু এখন স্যার লগ্ন হচ্ছে স্যার সিংহ। লগ্ন সিংহ। হ্যাঁ, লগ্নে স্যার মঙ্গল কেতু যুক্ত। লগ্নে মঙ্গল আছে, কেতু আছে। হ্যাঁ স্যার, বুধ দ্বিতীয় রবি যুক্ত। বুধ রবি। সাউন্ড আসে কোথা থেকে? সবাই একটু মিউট করুন, সাউন্ড কমান, ভালো লাগবে। স্যার চতুর্থে বৃহস্পতি অর্থাৎ বৃশ্চিকে। বৃহস্পতি। স্যার কুম্ভে শনি রাহু। কুম্ভে শনি রাহু। স্যার কর্কটে চন্দ্র শুক্র। কর্কটে চন্দ্র শুক্র স্যার। এবার আমাদের বুঝতে হবে কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু কম বোঝেন। আমি একটা জিনিস দেখেছি, বাতাসে যা ডিস্টার্ব করতেছে প্লিজ আপনি দয়া করে মিউট করুন। আপনি নিজেদের আচ্ছা নীরজ কান্তি রায় আপনি মিউট করুন। মোহাম্মদ আলী আজম মিউট করুন। হ্যাঁ, এইবার দেখুন আমরা কিন্তু এই জায়গাটা কম বুঝি। কেন কম বুঝি? আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজির উপরে পরিপূর্ণ ধারণা এখনো হয়নি, তাই যার জন্য আমরা কিন্তু এই জায়গাটা কম বুঝি, এবং এই জায়গাটা কম বোঝার কারণে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এটারও কিন্তু একটা কারণ, সব থেকে বড় কারণ হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি এই জায়গাটা কম বোঝার কারণে। অর্থাৎ আমাদের এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তো আমাদের ক্লাস হচ্ছে কেতুর, তো এই প্ল্যানেট আমাদের কি দেবে, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন, যে 7 তারিখ 16 তারিখ আর হচ্ছে 25 তারিখের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জন্য যে জন্ম তারিখটা আমরা পেলাম আজকে, সেটা হচ্ছে জন্ম তারিখ সংখ্যা 6। জন্ম তারিখকে একক সংখ্যায় রূপান্তর করুন। দেখেন 6 9 8 1 9 7 16 16 আর 6 16 আর 6 22 4। আর এদিন কি বার ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেদিন জন্মগ্রহণ করেছেন ওদিন কি বার ছিল? কি বার ছিল? শুভম বিশ্বাস আপনি জন্ম তারিখ দিয়েছেন। তন্ময় বাগচি বলেন কি বার ছিল? স্যার বৃহস্পতিবার। বৃহস্পতিবারের সংখ্যা 3 সমান কত হয়? 6 9 6 15 4 19 আর 3 22। এই দেখেন 4 রাহু। দেখেন আমরা কিন্তু রাহুকে এড়াতে পারছি না। দেখেন 13 তারিখে ক্লাস শুরু হয়েছে, রাহুর তারিখ। আজকে যে জন্ম তারিখটি আমরা নিলাম সেখানেও কিন্তু রাহু আছে, আছে তো? জি স্যার। শুক্র অশুভ, সেই শুক্র কিন্তু এখানে বসে আছে। আবার রাহুর সালে কিন্তু উনি জন্মগ্রহণ করেছেন। তো রাহুর সালে জন্মগ্রহণ করেছেন, মঙ্গলের মাসে শুক্রের তারিখে। বারটা বৃহস্পতি শুধু, বারটা কিন্তু আলাদা সাবজেক্ট, এটা বুঝতে হবে সবসময়। জন্ম তারিখ দিয়ে নিউমারোলজি হবে। জন্ম তারিখের দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে যেমন 2/6/1971 এই তারিখটায় আমাদের বিচার করার সময় কি দেখতে হবে? না এখানে দেখুন লাল কালির লেখা দেখা যায় না স্যার, লাল কালির লেখা দেখা যায় না স্যার। আচ্ছা, তো আমরা লিখলাম
এই 2/5/1971 লিখলাম, এটা এমনি কল্পিত তারিখ লিখলাম। তো এই দিনে আমরা যদি বিচার করতে যাই তাহলে আমরা কোন কোন সংখ্যার বিচার করব? প্রথম বিচার করব 2 তারিখ জন্মগ্রহণ করেছে 2, তারপরে বিচার করব 2 5 আর 2 7 8 8 9 আর 8 17 17 আর 7 17 আর 3 20 আর 4 24 আর 1 25, তারপরে বিচার করব 7। এইবার এই দিন কি বার হবে? ধরলাম এই দিন মঙ্গলবার, এই দুটি সংখ্যা ধরবো, তাহলে 7 এর সঙ্গে মঙ্গল 9, 9 আর 7 16 সমান আর একটা 7 ধরবো, এর বিচার করব। কিন্তু আমরা প্রথম নিউমারোলজি বিচার করতে গেলে জন্ম তারিখ, এটা লিখে নেন, জন্ম তারিখ। নিউমারোলজি বিচার করতে গেলে প্রথম হচ্ছে জন্ম তারিখ, তারপরে জন্ম মাস সাল মিলে যে সংখ্যা হবে সেইটা, এটা হচ্ছে দ্বিতীয় ফল। আর 3 নাম্বার ফল হবে এই দ্বিতীয় ফলের সঙ্গে বার সংখ্যা যোগ করতে হবে। দ্বিতীয় ফলের সঙ্গে বার সংখ্যা যোগ করতে হবে, সেটা 3 নাম্বার ফল। তো আমরা তো বুঝলাম যে প্রথম তারিখ সংখ্যা বিচার করব, তারপরে তারিখ মাস সাল মিলে যে সংখ্যাটা হবে সেটা বিচার করব, আর তারিখ মাস সালের সঙ্গে বার সংখ্যাকে যোগ করে যে সংখ্যা হবে এই তিনটে সংখ্যা বিচার করে তার ভাগ্য বিচার করে দেওয়া যাবে। কিন্তু এগুলো কেন করলাম আমরা? এই হরোস্কোপ গোচর প্ল্যানেট কেন করছি? এটা করছি হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে নিউমারোলজির মিল কোথায়, জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে সংখ্যা জ্যোতিষের মিল আছে কিনা, তারপরে জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে হোরারি অ্যাস্ট্রোলজির মিল আছে কিনা, এই জন্যই কিন্তু আমরা এটা দেখতেছি। তো দেখুন, আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন 15 সেপ্টেম্বর 1976, 1876 4:51 বিকাল, হুগলিতে জন্মগ্রহণ করেছেন, ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল। ইনার জন্ম লগ্ন হচ্ছে সিংহ, সিংহ লগ্নে কেতু মঙ্গল বসে আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে প্রথম বিচার করতে হবে আমাদের পাপ গ্রহকে, শুভ গ্রহকে, এগুলো আগে বিচার করে নিতে হবে। এটা আমাদের সর্বপ্রথম কিন্তু আগে জানতে হবে যে সিংহ লগ্নের ক্ষেত্রে পাপ গ্রহ কে কে আর শুভ গ্রহ কে কে। তো সিংহ লগ্নের ক্ষেত্রে আমরা কি জানি যে বুধ, সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ হচ্ছে শুভ গ্রহ, ওই যে সরি হ্যাঁ, সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ শুভ গ্রহ, শুক্র শুভ গ্রহ, আর হচ্ছে উল্টে যাচ্ছে, সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র হচ্ছে পাপ গ্রহ। সিংহ লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র প্রথম হচ্ছে পাপ গ্রহ, তাহলে বুধ পাপ গ্রহ। বুধ দেখেন ধনভাবে, ধনপতি এবং আয়পতি, সে ধনভাবে বসে আছে সিংহ লগ্নের ক্ষেত্রে। শুক্র তার পাপ গ্রহ, শুক্র কোথায় বসে আছে? শুক্র দ্বাদশে বসে আছে, পাপ গ্রহ পাপ ঘরে বসে আছে, তৃতীয় দশমপতি দ্বাদশে ব্যয়ের ঘরে বসে আছে, আছে তো? ফলটা কিভাবে হবে দেখেন। এইবার সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, তো মঙ্গলটা লগ্নে বসে আছে। সিংহ লগ্নের ক্ষেত্রে লগ্ন ভাবস্থ মঙ্গল শুভ ফলদাতা। কেন শুভ ফলদাতা? সে চতুর্থ আর ভাগ্যপতি মঙ্গল। যদিও লগ্নস্থ মঙ্গল মাঙ্গলিক দোষ হয়, কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল মাঙ্গলিক দোষ হয় না। কেন হয় না? কারণ সিংহ লগ্নে মঙ্গল হচ্ছে শুভ গ্রহ আর সে চতুর্থ ভাগ্যপতি, এখানে মাঙ্গলিক দোষ হয় না, মাঙ্গলিক যোগ হয়। কারণ মঙ্গল বিবাহের পর বরং বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পায়, বা জীবন সাথী বা জীবন সঙ্গীর তরফ থেকে সহযোগিতা পায়, সহকর্মী অংশীদারদের কাছ থেকে সহযোগিতা পায়, ভাগ্য ফুলে ফেপে ওঠে সিংহ লগ্নের লগ্ন ভাবস্থ মঙ্গল। কিন্তু সেই মঙ্গলের উপর রাহু শনির সপ্তম দৃষ্টি পড়েছে। তো এইবার দেখতে হবে যে বৃহস্পতি এবং শুক্রের যদি সম্বন্ধ তৈরি হয় তাহলে কিন্তু রাজ্যকে কারক তৈরি হয় সিংহ লগ্নের ক্ষেত্রে। তো বৃহস্পতি শুক্র কোন সম্বন্ধ তৈরি করেছে? দেখেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতির নবম দৃষ্টি আছে শুক্রের উপর। হ্যাঁ সুন্দর বলেছেন, তাহলে অবশ্যই সম্বন্ধ তৈরি করেছে। তো বৃহস্পতি, হ্যাঁ বলেন। স্যার আমি যদি একটুখানি মানে পাশে যেতাম সমস্যা হবে কোনো? না মানে না না, স্যার একটু আসতেছি। আচ্ছা দেখুন, তো বৃহস্পতি শুক্র সম্বন্ধ তৈরি করে কিন্তু রাজযোগ তৈরি করেছে,
যার জন্য কথাশিল্পী শরৎচন্দ্র শুক্রই তো হচ্ছে সাহিত্য, শিল্প, প্রতিভা, গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি সকল কিছুতে সফলতা দেবে না? দিয়েছে না? কথাশিল্পী শরৎচন্দ্র তৈরি করেছে কি শুক্রের পেশায় না? শুক্র যদিও এখানে পাপ এবং দ্বাদশ গৃহে বসে আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি পড়ায়, বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার কারণে এই অশুভ শুক্র বরং শুভ ফল প্রদান করেছে। আর শুক্র কিন্তু সে চন্দ্রের ঘরে গিয়ে দ্বাদশস্থ হয়েছে, কিন্তু চন্দ্রের ঘরে, স্বচ্ছ ঘরে, চন্দ্রের সঙ্গে শুক্রের কিন্তু কোনো শত্রুতা নেই, বরং শুক্রের সঙ্গে রবি চন্দ্রের শত্রুতা আছে। তো শুক্রের সঙ্গে রবি এবং চন্দ্রের শত্রুতা আছে, অর্থাৎ চন্দ্রের শত্রুতা আছে, চন্দ্রের গৃহে গিয়ে বসে আছে, চন্দ্র নিজ গৃহে বসা। এইবার চন্দ্র হচ্ছে মা, তার কোলে শুক্র গিয়ে আবির্ভূত হয়েছে। বিচারের ক্ষেত্রে বুঝতে হবে যে আমি আশ্রয় পাচ্ছি না আমাকে লাথি মেরে বের করে দেবে, আমি যার বাড়িতে যাব সে কি যত্ন করে আমাকে বড় পিড়ি টেনে দেবে বসতে, না আমাকে ধাক্কায় ফেলে দেবে। ভট্টাচার্য বাবু মাথায় হাত কেন? চিন্তা বেশি লাগছে নাকি? এখানে কথা বলতাম হ্যাঁ, এই প্ল্যানেটটা ঠিক আছে, কিন্তু কুম্ভ লগ্নটা কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন, এতক্ষণ বলেন না কেন? ওই যে তন্ময় দা বললেন যে আমি বার করছি আমার এটা কুম্ভ লগ্ন আছে। দেখেন তো তাহলে, আগে একদিন লগ্ন ভুল হয়েছে, আপনাদের বারবার করে বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু লগ্ন আমাদের উল্টে গেছিল, সপ্তমে চলে গেছিল। হ্যাঁ স্যার, বিকাল 4টার সময় বলছিল, বিকাল 4টা এখন। এত সময় বলেন না কেন? তাহলে এইবার দেখেন, এইবার তাহলে দেখুন এই যে সময়টা নষ্ট হলো, এত সময় আপনি কথা বলেননি কেন? তো দেখেন এবার কিন্তু কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের লগ্নে দেখুন শনি মূল ত্রিকোণে অবস্থান করছে নিজ গৃহে, শনি লগ্নপতি এবং দ্বাদশপতি, সে নিজ গৃহে, সেখানে রাহু বসা। দেখুন এবার ফল দেখুন, কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে পাপ। তো চন্দ্র কোথায় আছে দেখুন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠে। এত সময় আমাদের স্বল্প সময়, অথচ আমরা এখনই ভুল করে গেলাম। সাউন্ডটা একটু অফ করুন না দয়া করে, সবাই একটু মিউট করুন। স্যার আমার এদিকে বৃষ্টি শুরু হচ্ছে, তো আমি একটু ভিডিও অফ রাখতে হবে, নাহলে শুনতে পাবো না স্যার। আচ্ছা, তা ভিডিও অফ রাখুন, অফ রেখে আপনি মিউট করে রাখুন। হ্যাঁ, বৃষ্টি শুরু হলে তাইতে ভিডিও অফ রাখতে হবে, এটা তো আমি এখনো বুঝি নাই এরকম কি হয়। ঝড় বৃষ্টি তো আমাদের এখানেও চলে, আমরা তো ফোনটা কানে নিতে হবে, টিনের ঘর স্যার, শব্দ বোঝা যাবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনার ইয়ারফোন ব্যবহার করেন না? ইয়ারফোনের ভাষা কি না, আমার ভয়েসটা ভালো যায় না। আচ্ছা, এবার দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে, কুম্ভ লগ্নের ক্ষেত্রে দেখুন চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি হচ্ছে পাপ গ্রহ, ঠিক তো? মনে আছে তো আপনাদের? একমাত্র শুক্র হচ্ছে শুভ গ্রহ। আর শুক্র মঙ্গল যদি সম্বন্ধ তৈরি করে তাহলে রাজযোগ হয়। আর বৃহস্পতি হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে ধনপতি এবং আয়পতি হওয়া সত্ত্বেও সে মারক। তাহলে কথাশিল্পী শরৎচন্দ্র কেন বিখ্যাত হলেন? আমাদের এই যে ভিডিও থেকে এখন এই যে লগ্নের ভুলের কারণে আমরা যে জায়গায় গেলাম ওই অংশ কেটে বাদ দেবে কিভাবে বলেন? এই ভিডিও থেকে বাদ দিতে পারবে মানুষ? এই ভিডিও যারা দেখবে তারা হাসবে না যে আমরা কি বলবো? স্যার আপনি বলছিলেন স্যার রাহু একটা ডিস্টার্ব করবে স্যার আজকে, সেই ডিস্টার্বটাই স্যার এইটা। হ্যাঁ, সেই ডিস্টার্বটাই এইটা। যাই হোক, এটা কিন্তু আমাদের আর বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, অথচ কিন্তু যখন জনগণে দেখবে তখন কিন্তু ব্যাড কমেন্ট করবে। অর্থাৎ এরপরে আমরা সতর্ক থাকবো যে AM PM দেখে আমরা সেই অনুযায়ী জন্ম টাইমটা বসাবো। যাই হোক, ভুল হতেই পারে, ভুল মানুষের হওয়া, আর এটা একটা এক্সাম্পল, এর জন্য কিন্তু এমন কোনো বিষয় নয়, এমন কোনো কষ্ট নেওয়ার প্রয়োজন নেই। তাহলে লগ্নে এখানে শনি এবং রাহু বসে আছে, শনি দৃষ্টি দিয়েছে মঙ্গল এবং কেতুর উপর, এবং শনির পঞ্চম দৃষ্টি পড়েছে বুধের উপর, বুধটা আবার অষ্টমে বসে আছে। তো কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুদ্ধির দেবতা বুধ নিজ গৃহে পঞ্চম এবং অষ্টমপতি, অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি করেছে। তো এই যে অষ্টমে বুধাদিত্য যোগ তৈরি করলো, কিন্তু বুধ
মানে একমাত্র শুক্র শুভ গ্রহ কুম্ভ লগ্নের ক্ষেত্রে, আর তো কেউ শুভ গ্রহ নয়। শুক্র মঙ্গলের যোগ যদি হয় তাহলে রাজযোগ হয়। তো শুক্র আর মঙ্গল তো রাজযোগ মানে যোগ তৈরি করেনি, কিন্তু প্রেক্ষা তৈরি করেছে মনে হয় সম্ভবত। আমি আগে তাহলে লগ্ন সাপেক্ষে স্যার বারটা বৃহস্পতি হবে না, শুক্রবার হবে স্যার। বারটা শুক্রবার হবে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, পিএম হলে তাহলে বারটা শুক্রবার যদি হয় তাহলে শুক্রবার হবে। এটা কি দেখেছেন আপনি? শুক্রবার হবে দেখেছেন? হ্যাঁ স্যার দেখলাম। ও আচ্ছা, হোক তাহলে শুক্রবার হলে এখানে সংখ্যার জায়গায় 5 হবে। ও না, শুক্রবার হলে 3 এর জায়গায় 6 হবে। 6 হলে মাথায় যে 6 হবে। এটা আমাদের 58 মিনিট বলছে তো স্যার, কিন্তু পিএম এম বলেনি, আমি ওইভাবে দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, যাই হোক ওটা সমস্যা না। এখানে শুক্রবার হলে সংখ্যাটা 6 হয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। কিন্তু আমাদের বুঝতে হবে এই প্ল্যানেটটিতে কেতু কি করছে। কেতুটা দেখেন সপ্তমে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। প্রথমে একটু বলে আসি ইনি কেন বিখ্যাত হয়েছেন। বিখ্যাত হয়েছেন দেখুন, শনি কিন্তু লগ্নে মূল ত্রিকোণে বসে আছে, সে কিন্তু শক্তিশালী। দেখেছেন, আনন্দময় স্থান। কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্ন ভাবস্থ শনি, যিনি যোগ সাধনা একাগ্রতার মালিক। তো যিনি যোগী তিনি তো লেখক হবেন, যিনি সাধক তিনি লেখক হবেন না। সাধনা না করে কিভাবে ভাষাটা আসবে, কিভাবে কোন ভাবে আসা সম্ভব? তো একমাত্র শনি কিন্তু এখানে ওনাকে ওনার জীবনকে চমকে দিয়েছে বা এই লেখনীতে সফলতা এনে দিয়েছে এখানে কুম্ভ লগ্নের শনি। তাছাড়া দেখুন শুক্র, যে শুক্র হচ্ছে চতুর্থ ভাগ্যপতি। যদিও কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কিন্তু একাই শুভকারক গ্রহ, একা আমাদের রাজা বানাতে পারে। সে চতুর্থ এবং ভাগ্যপতি, সে ষষ্ঠের রাশিতে বসে আছে চন্দ্রের সঙ্গে। তো চন্দ্রের শুক্রের সঙ্গে রবি চন্দ্রের দুটি গ্রহেরই শত্রুতা আছে। তো শত্রুতা থাকলেও দেখতে হবে চন্দ্র কিন্তু সে তার নিজ গৃহে বসে আছে, গ্রহ মাতা। তা মায়ের কোলে শুক্র শুভ গ্রহ গিয়ে বসে আসছে, তাহলে কি হবে? এই ষষ্ঠ পতিত্ব দোষ কিন্তু দূরীভূত হবে। উপরন্তু এই ষষ্ঠ ভাবে কিন্তু কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, বরং বৃহস্পতির নবম দৃষ্টি আছে। আছে না? নবম দৃষ্টি আছে না? আছে। হ্যাঁ, তাহলে বৃহস্পতির এই শুক্রর পরে দৃষ্টি পড়ার কারণে এবং চন্দ্রের উপরে তার নবম দৃষ্টি আছে, তাহলে চন্দ্রের অশুভত্ব ষষ্ঠ পতিত্ব দোষ নষ্ট করবে। আর শুক্রের যে চতুর্থ ভাগ্যপতির যে অশুভত্ব তো নেই, একমাত্র রাজ্য, সেটাও কিন্তু দমন করবে। তার জন্য উনি স্বচ্ছ, নিট অ্যান্ড ক্লিন, শান্তি প্রিয় মানুষ হবেন। যার কারণে ওনার লেখার মধ্যে কোনো বিদ্রোহী নেই, শুধু শান্ত নম্র সাহিত্য সম্রাট। সাহিত্য সম্রাট তো বঙ্কিমচন্দ্র, কথা শিল্পী শরৎচন্দ্র, ওনার ভিতরে কোনো মানে শুধুমাত্র দেখুন প্যাথেটিক ছাড়া এখানে রোমান্টিকের অংশ কিন্তু কম। অর্থাৎ চন্দ্র শান্ত করে দিয়েছে আর বৃহস্পতি এখানে রাজযোগের কারক তৈরি করেছে। এইবার আমাদের ক্লাস হচ্ছে কেতু 7। দেখেন কেতু ক্লাস হচ্ছে 7 নাম্বার ঘরে কেতু পড়েছে, লগ্নের 7 নাম্বার ঘরে দেখেছেন। এবার কিন্তু প্ল্যানেটটা ঠিক থাকার কথা। ক্লাসটা হচ্ছে 7 সংখ্যা, লগ্ন থেকে 7 নাম্বার ঘরে গিয়ে কেতু পড়েছে। আজকের তারিখ হচ্ছে 13। রাহুটা লগ্নে বসে আছে, ডিস্টার্ব করবে। ওই যে বললাম না, রাহু ডিস্টার্ব করবে। তো লগ্নে রাহু মানে কি? আমাকে দাও, আমার সব চাই, আমার ধন সম্পদ সব চাই, আমার মানে বাড়ি চাই, আমার গাড়ি চাই, আমার অট্টালিকা সমূহ সব চাই, প্রয়োজনে আমার বিমান চাই, আমি মঙ্গল গ্রহে যাওয়ার চাই, মানে স্বপ্ন যেন শেষ হবে না। তো আজকের ক্লাসে আমাদের কিন্তু অনেক চাওয়া পাওয়া ছিল, রাহু কিন্তু অনেক চাওয়া পাওয়া দিয়েছিল, কিন্তু সময়ের জন্য আমরা সেই চাওয়া পাওয়া পূর্ণ করতে পারছি না বা পারবো না। হয়তো আমরা সন্ধ্যায় আবার কিন্তু আমরা ক্লাস 8কে নিয়ে আলোচনা করব। এই যখন 8কে নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই 7-এর রহস্যটা আমাদের, এই যে ক্লাস করলেন আপনারা দুপুর বেলায় যখন সময় পাবেন, খাওয়া দাওয়ার পরে বিশ্রাম নেবেন, তখন একটু অনুধাবন করার চেষ্টা করবেন যে 13 তারিখে ক্লাস হয়েছে, রাহুটা কিন্তু লগ্নে, এবং লগ্নে থেকে সে দৃষ্টি দিয়েছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। দেখুন ভাগ্যভাবে দৃষ্টি দিয়েছে, সে তার সপ্তম ভাবে দৃষ্টি দিয়েছে। আর কোথায় দৃষ্টি দিল? পঞ্চম ভাবে, বিদ্যা। আমরা যে ভুলটা করলাম বিদ্যা ভাবে, বুদ্ধির দেবতা মানে বুদ্ধির কৌশল, আমাদের 4:51 PM আমরা 4:51 AM ধরে ফেলেছি, মানে এটা কৌশলে।
হবে 12/16টা 51 লিখতে হবে, আমরা 4টা 51 লিখে ফেলেছি, অর্থাৎ কৌশলে একটু ভুল করেছি। অর্থাৎ বুধ, ওই যে জন্ম তারিখের মধ্যে একটি বুধ আছে না, আর সব কয়টি শুভ গ্রহ মনে পড়েছে এবার? 7 তারিখ, দেখুন 7 তারিখ, 8 মাস, বছরের 5 আর 12 হচ্ছে শুক্র, সব মিলে কি হয়েছিল 7 8 7 15 5 20 26 8। এই যে বুধটি দুর্বল, সেই বুধটি কিন্তু অষ্টমে নিজ গৃহে থাকা সত্ত্বেও সে কিন্তু দুর্বল হয়ে বসে আছে অষ্টমে, অষ্টমপতি অষ্টমে। অর্থাৎ এই বুধাদিত্য যোগ কিন্তু অষ্টম ঘরে পড়ার কারণে বুধাদিত্য যোগের শুভ ফলটা কিন্তু দেয় নাই, যার জন্য এই বুধ ডিস্টার্ব করে আমাদের লগ্নটাকে উল্টিয়ে দিয়েছে, অর্থাৎ ব্রেনটাকেই উল্টায় দিয়েছে। তাহলে বুধ দেখুন কারোর সঙ্গে লড়াই কিন্তু করেনি, সে নিজে নিজে ভুল করে দিয়েছে। ভুল করার কারণে আমরা ভুলের কারণে একটু লজ্জিত হচ্ছি, মানে ধরেন এই ভিডিওটা ছাড়া হবে তার জন্য আমাদের একটু কেমন লাগছে। তো দেখুন বুধ কিন্তু গোপনে, কেতু গোপনে শত্রুতা করবে, বা গোপন ভাবে, প্রথমেই বলেছি কেতু হচ্ছে গুপ্ত ভাবে প্রতিশোধ নেবে। তো বুধকে দিয়ে গোপন ভাবে আমাদের সুন্দর ক্লাসটাকে অসুন্দর করে দিয়েছে। অর্থাৎ ফলাদেশ আমাদের যখন বলতে হবে, তখন কিন্তু সেই প্ল্যানেটটি, যে প্ল্যানেটটি আমার এলো, আপনারা এখানে কি মিল পেয়েছেন যে 7 নাম্বার ক্লাস 7 নাম্বার ঘরে কেতু, এটা তো পেয়েছেন। রাহুর তারিখে ক্লাস হয়েছে, রাহু লগ্নে পড়েছে, মানে ডিস্টার্বের কারণ, এটা তো পেয়েছেন তো? জি স্যার। এইবার সবকিছু মিলে হয়েছে শনি, অর্থাৎ তারিখ মাস সাল মিলে হয়েছে শনি, পেয়েছেন তো? শনি লগ্নে বসে আছে, পেয়েছেন? জি স্যার। পেয়েছেন? এবার দেখুন বারটা শুক্রবার মিলে হয়েছে বুধ, আমরা কি বুধ পেয়েছি যে বুধ অষ্টমে বসে আছে, বুধই ডিস্টার্ব করেছে, পেয়েছি? একটি মাত্র বুধ ছিল, পেয়েছি? তাহলে দেখুন যে এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্ল্যানেট, এই প্ল্যানেট সহ আমরা এদিকে যদি গোচর প্ল্যানেটে যাই, তাহলে ওখানে কি পেয়েছি? সর্বপ্রথম রাহু কোথায় পেয়েছি? রাহু ভাগ্য স্থানে, দেখুন ভাগ্যের ব্যাঘাত ঘটিয়েছে গোচর প্ল্যানেটে, হোরারিতে গোচরে 13 তারিখের ক্লাস, রাহু ভাগ্য স্থানে, তাহলে ভাগ্যের প্রদীপ নিবু নিবু করবে, করেছে তো? জি স্যার। ভাগ্যস্থানে তুঙ্গস্থ রাহু, মানে ভাগ্যকে নিষ্প্রভ করে দেবে। তারপরে সংখ্যা আসবো আমরা কোনটা? শনি। তাহলে শনি পঞ্চমে সে শক্তিশালী অবস্থানে বসে আছে, শনি সব পঞ্চমে বসে থেকে শনি তৃতীয় দৃষ্টি দিয়েছে সপ্তম ঘরে, সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি পাপস্থ হয়েছে, যদিও এই পর্যন্ত এত কঠিনে গেলে আপনারা বুঝবেন না, তবুও শনি পঞ্চম ঘরে তো বসে আছে শক্তিশালী হয়ে, অর্থাৎ শনি ডিস্টার্বের কারণ হতে পারে মকরে। কুম্ভের শনি শান্ত, আর মকরের শনি কিন্তু শক্তিশালী, তেজি। তো তেজি, সে তেজ গাম্ভীর্যপূর্ণ জায়গায় বসে আছে তো, আছে না? শক্তিশালী। তো আজকের তারিখেও তো শনি শক্তিশালী না? আরেকটি কি শক্তিশালী? শুক্রবার মিলে বুধ। তো বুধটা কোথায় যেখানে ডিস্টার্ব করেছে গোচর প্ল্যানেটে, দেখুন বুধ আবার দ্বাদশে, তাহলে এখানে অষ্টমে এখানে দ্বাদশে, মানে বুধ কিন্তু সেই ট্যাপ খেয়ে পড়ে আছে, অর্থাৎ নর্মাল জায়গায় আছে, ভালো জায়গায় কিন্তু নেই। আর 12 শুক্রবারটা কি হয়েছে? শুক্র এখানে লগ্নে, এই আর এখানে শুক্র চন্দ্রের পেটের মধ্যে, চন্দ্রের কোলের মধ্যে শুক্র যে শান্তি ঘটিয়েছে। আজকের ক্লাসে কিন্তু অতটা, যদিও একটু সাউন্ড মিউট আনমিউটের ব্যাপার হয়েছে, আজকের ক্লাসে কিন্তু অশান্তি তৈরি হওয়ার মতো কিছু হয়নি, কারো পরে আমার রাগ করতে হয়নি, বা কারো পরে ধরুন কড়া কথা বলতে হয়নি কোন রকমে, এমনটি কি অন্য ক্লাসে যেটা ঘটে এমনটি কিন্তু ঘটেনি। অর্থাৎ শুক্র কিন্তু সর্বশেষ শান্তির প্রদীপ জেলে দিয়েছে, এমনকি ভুল করার পরেও রাগ করতে মন চাইল না, কেন? ওই রাহু এক থাপ্পড় দিয়ে মাথা ঠান্ডা করে রেখেছে। বরং কেতু গোপন শত্রুতা তৈরি করে আমাদের একটু ব্যাঘাত সৃষ্টি করেছে বুদ্ধিতে, তাই ছাড়া আর কিছু করতে পারেনি। আর এই মানে গোচর প্ল্যানেটে কেতুটা থার্ড হাউসে বসে আছে, এই জায়গাটায় আপনারা একটু অমিল পাচ্ছেন। কেন পাচ্ছেন? যে কেতুটা সাতের সঙ্গে সম্পর্ক কোথায়, কেতুটা গোচর প্ল্যানেটে সাতের সঙ্গে সম্পর্কটা কোথায়, এইটা কিন্তু আমরা গোচর প্ল্যানেটে খুঁজে পাইনি। তো যদি তার জন্ম তারিখ না পাই, তাহলে আমরা
এই গোচর প্ল্যানেটে কেতুর যে সাথের সঙ্গে সম্পর্কটা এটা কিভাবে বের করব, এটা আমাদের একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে না? জি স্যার। হ্যাঁ, কেতুর কিন্তু কোনো আমরা সাথের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কিছুই পাইনি। কেতুর কোনো দৃষ্টি বা কেতুর তো কোনো দৃষ্টিই নেই, বা সপ্তম ঘরের উপরে কেতুর কোনো প্রভাব এমন কিন্তু কিছুই পাইনি। তো এখানে যে কেতু বছরের থার্ড হাউসে কেতু বসে আছে, তো স্যার আমি একটু বলবো? হ্যাঁ বলে। স্যার শরৎ বাবুর কিন্তু প্রথম স্ত্রী মারা গেছিলেন, সেক্ষেত্রে সপ্তম ঘরে মঙ্গল বা কেতু কোনো ক্ষতি করছে? সপ্তম ঘরে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি করেছে না? তৃতীয় দশমপতি মঙ্গল কেতু যুক্ত, হ্যাঁ শরৎ শনি বাবুর রাহু প্রথম স্ত্রী দৃষ্টি কিন্তু করেছে, মারা গেছিলেন। হ্যাঁ এটা তো মাঙ্গলিক দোষ তৈরি করেছেন, এটা তো করতেই পারে। কিন্তু আমার একটি প্রশ্ন বা আপনাদেরও প্রশ্ন থাকতে পারে যে গোচর প্ল্যানেটে কিন্তু কেতুটা মেলেনি, কেতুটা কিন্তু কোনো ক্রমে গোচর প্ল্যানেটে মেলেনি। এটাই আমরা মিললাম 7 নাম্বার ঘর বা সবকিছুতে আমরা কেতুর মিল পেলাম, কেতু চরিত্রের মিল পেলাম, কিন্তু এই গোচর প্ল্যানেটে কেতুর মিল পেলাম না। তো কেতুর মিল এখানে তৃতীয় ভাবে কেতু, তৃতীয় ভাবস্থ কেতু কি 7 সংখ্যার উপর কোনো প্রভাব ফেলে কিনা এটা আমাদের দেখতে হবে। তৃতীয় ভাবস্থ কেতু 7 সংখ্যার উপর কোনো প্রভাব ফেলে কিনা। তো তৃতীয় ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল, মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। এই 9 এর সাথে যে সংখ্যা যোগ করবেন সেই সংখ্যাই কিন্তু হবে। দেখেন 9 এর সাথে 6 যোগ করলে 9 6 15 6 হবে, 9 এর সাথে 5 যোগ করলে 9 এর 5 14 5 হবে, 9 এর সাথে 7 যোগ করলে 9 7 16 7 হবে। অর্থাৎ 9 অধিপতি মঙ্গল, সেই মঙ্গল জন্ম প্ল্যানেটে দ্বাদশে তৃতীয় পতি এবং অষ্টম পতি মারক হিসাবে দ্বাদশে বসে আছে। তো এই মঙ্গল যেহেতু অশুভ অবস্থানে বসে আছে, আর ওই কেতুর সাথে যুক্ত হলে আবার ওই কেতুর সংখ্যায় ফিরে আসবে। সংখ্যা তত্ত্বের একটি সূত্র হচ্ছে যতক্ষণ না এক সংখ্যায় রূপান্তর হবে ততক্ষণ কিন্তু এক সংখ্যায় রূপান্তর আমাদের করার চেষ্টা করতে হবে। তো ওই মঙ্গলের অশুভ ফল কিন্তু ওই কেতুর অশুভ ফল দেবে। অর্থাৎ 16 তারিখ 7 তারিখের জন্মগ্রহণকারী জাতকদের জন্য এই গোচর প্ল্যানেট কিন্তু মিলিত হবে বা ট্রানজিটে লগ্ন কুণ্ডলী কি স্যার একটা সামঞ্জস্য থাকে না যে কেতু মঙ্গলের দৃষ্টিকে বসে আছে এবং মঙ্গল স্বয়ং কেতুর সাথে যুক্ত হয়ে আছে? হ্যাঁ তা থাকলেও হবে। মঙ্গল কেতু সম্বন্ধ করলে, মঙ্গল কেতু প্রেক্ষা করলে, মঙ্গল কেতু যদি যুক্ত থাকে, মঙ্গল কেতু যদি দৃষ্ট থাকে, তাহলে একই ফল দেবে। আবার তৃতীয় পতি মঙ্গল, মঙ্গলের সংখ্যা তার সঙ্গে কেতুর সংখ্যা যোগ করলে আবার কেতু পাচ্ছি। এইবার মঙ্গলটা কিন্তু সে অশুভ ফল দিচ্ছে, অর্থাৎ গোচর প্ল্যানেটেও কেতুটা অশুভ ফল দেবে। এই প্ল্যানেটেও কিন্তু কেতুটা, এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইনার ঘরেও কিন্তু কেতুটা অশুভ ফল দিয়েছে। দেখুন সপ্তমে থেকে রাহুর দৃষ্টি দিয়েছে তো অশুভ দিয়েছে না? মাঙ্গলিক দোষের সঙ্গে কেতু, এখানে সে আবার মঙ্গল কেতু সংযুক্ত স্যার। হ্যাঁ মঙ্গল কেতু সেই সংযুক্ত। তাহলে এখানে যে মঙ্গল কেতু সংযুক্ত হয়েছে আর এখানে কিন্তু সেই মঙ্গল কেতুর একটা সংযুক্তি পেয়েছি আমরা। গোচর প্ল্যানেটে ব্যাখ্যা করলে দেখবেন যে আমরা ওই মঙ্গল কেতুর সংযোগ পাবো। তো ওই জায়গায় যদি আমরা আলোচনা করতে যাই তো আমরা এখনো গোড়ার দিকে আরো দুর্বল আছি। যেটা প্রেসিডেন্ট স্যার বললেন যে যদিও আমি প্রশ্ন করলাম যে ক্লাসের ভিতর হঠাৎ করে প্রশ্ন করে বসলাম যে স্যার আমাদের লুসু গ্রিডের যে কয়টা সংখ্যা বা যে কয়টা ঘর, এই ঘরের কাজ কি, এইগুলো বা এর যদি একটা বিষয় সূত্র যদি আমরা আগে জেনে নিই যে মিসিং সংখ্যায় কি হয়, লাকি সংখ্যায় কি হয়, বা ধরুন আপনার এই যে যে সংখ্যা আছে এই সংখ্যাগুলোতে কি হয়, এইগুলো যদি আমরা আগে জেনে নিই তাহলে কিন্তু আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হয়। তো যদিও এইখানে যদি আমরা বুঝতে যাই তাহলে কিন্তু ওই সেই এর গোড়ায় যে আরো 20-30টা ক্লাস রয়েছে সেগুলো তো আমরা এখনো করে পারিনি। তবে আমরা এটুকু তো বুঝলাম যে কেতুর তারিখের ক্লাসে যে আজকের তারিখের সঙ্গে আমাদের প্ল্যানেট গুলোর হুবহু মিল আছে দুটি প্ল্যানেটের। শুধুমাত্র গোচরেরটার কেতু আমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা এই গোচরের প্ল্যানেটের টাইমটা ধরে রেখে দেখবেন যে আমাদের এইটা কোনো অশুভ প্রেক্ষায় পড়ে
কেতুটাকে অশুভ করবে। স্যার মঙ্গল কন্যা তো লগ্নে অশুভ হয়েই আছে। স্যার কন্যা লগ্নে তো মঙ্গল এমনি অশুভ, তারপরও রাহু এবং লগ্ন শরৎচন্দ্র লগ্ন কুণ্ডলীটা বলছি, সরি স্যার ট্রানজিটের ক্ষেত্রে বলছি। কন্যা লগ্নের মঙ্গল তো স্যার এমনি অশুভ, তারপরও আবার তাছাড়া ব্যস্ত হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এইবার হচ্ছে মঙ্গলের ঘরে গিয়ে কেতু বসে আছে, কেতুটা যদিও তুঙ্গস্থ। জি স্যার। আর এই মঙ্গলের সঙ্গে যে সংখ্যা যোগ করা হবে সেই সংখ্যায় যে আবার রূপান্তর হবে। তো আমরা সংখ্যা তত্ত্বের ক্লাস করতেছি, কেতুর সংখ্যা 9 এর সাথে 7 যোগ করলে 9 এর 7 16, আবার সেই 7 হয়, অর্থাৎ রবি আর শুক্র তৈরি করে। মঙ্গলের সঙ্গে এই যে বিষয়টা হচ্ছে 9 এর সঙ্গে যোগ দিন 7 সমান হচ্ছে 16 সমান 7, এই অর্থাৎ এটা অশুভ কেতু। যদিও কেতু তুঙ্গস্থ আছে তৃতীয় ভাবে। এবার কিভাবে অশুভ? তৃতীয় ভাবে কেতু ভাই বোনের সঙ্গে কলহ বাঁধায়, বিদ্রোহ বাঁধায়, ভাই বোনদের সঙ্গে অল্প বয়সে পৃথক হওয়ায়, ভাই বোন কর্তৃক ধন সম্পদ লুণ্ঠন করে, অর্থাৎ অশুভ কেতু। এবার দেখুন, যেহেতু তৃতীয় পতি আর অষ্টম পতি দ্বাদশে আছে, তাহলে ভাই বোনের ধন সম্পদ সে পাবে না, বরং ভাই বোনের ধন সম্পদ ভাই বোন কর্তৃক হরণ হবে, সারা জীবন ভাই বোনকে দিয়ে যেতে হবে। এবার ক্লিয়ার হয়েছেন? কেতুটা অশুভ। তাহলে আজকের তারিখের যদি 7, 16 এবং 25 তারিখে যে কোনো তারিখে যদি জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা হয়, 7 সংখ্যার জাতক বা জাতিকা, তাহলে আজকের দিনটি তার জন্য শুভকর নয়, বরং অশুভ ফলটাই বেশি ঘটাবে তাদের জীবনে। এইবার যদি বলি যে আজকের দিন শুধু নয়, সারা জীবন কেমন ঘটাবে, তো এই প্ল্যানেটে আপনারা ব্যাখ্যা যদি আমি এক নজর করে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না সারা জীবন কেমন ঘটাবে। তো দেখুন, এখানে লগ্নে রাহু শনি বসে আছে, ও এটা ধরলে তো হবে না, এটা তো ওই সময়ের প্ল্যানেট। গোচরে ধরুন, আমরা গোচর যেটা ক্লাস করছি, তো আজকের 7 তারিখে জন্মগ্রহণ করেছি, তার সঙ্গে শনি, আর আমরা এটা তো বুঝতেই পারছি শনির মাস, বুধের বছর, শুক্রবার মিলে শনি, অর্থাৎ অশুভ, এটা তো বুঝলামই। আজকের তারিখে জন্মগ্রহণ করেছি, জীবন ব্যাপী আমাদের অশুভত্ব বয়ে নিয়ে বেড়াতে হবে। এইবার লগ্নে চন্দ্র শুক্র, ভাই বোন দ্বারা তৃতীয়, ভাই বোন দ্বারা ধন সম্পদ হরণ হবে। পঞ্চমে শনি নিজ গৃহে বসে আছে, বিদ্যায় বাধা সৃষ্টি করবে, যদিও বাধা সৃষ্টি করে পরবর্তীতে ভালো কোনো সফলতা আমাদের দিয়ে বসতে পারে, বা ওই জ্ঞান গরিমা, দীক্ষা শিক্ষা, সাধন ভজন, এগুলো আমাদের দিয়ে বসতে পারে। কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যে শান্তির বালি দেবে, যে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, ধার্মিকতা, এগুলো যে দেবে, সে কিন্তু চতুর্থ এবং সপ্তমপতি, সে বৃহস্পতি তো পাপ। তাহলে দেবে কে? যে ঠেকাবে সে তো অশুভ অবস্থানে বসে আছে কন্যা লগ্নের ক্ষেত্রে। তাহলে লোকটি কত ভালো হবে? লোকটি আর ভালো হওয়ার সুযোগ কোথায়? দেখেন, ভাগ্যস্থানে রাহু বসে আছে, ভাগ্যস্থানে রাহু বসে থেকে বিদ্যাভাবে দৃষ্টি দিয়েছে, তাহলে বিদ্যায় বাধা করবে না? যতই বিদ্যাপতি শনি বিদ্যাভাবে বসে থাকুক, একটু হলেও ডিস্টার্ব করবে না? তৃতীয় ভাবে দৃষ্টি করেছে, ভাই বোন কেউ কানা খোড়ান উলো বা অসুস্থ হবে না, ভাই বোনদের দ্বারা মারামারি লাঠালাঠি হবে না। লগ্নের উপর দৃষ্টি করেছে, শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে না, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে না। তাছাড়া দশম ভাবে কর্মভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, কর্ম নিয়েও সদা চিন্তিত থাকবে না? থাকবে? তাহলে এই কেতুর তারিখের লোক, এর মধ্যে শুভ কি দেবে? শুভ শনি, পঞ্চম ভাবস্থ শনি, তাকে ওই গুপ্ত বিদ্যা, কেতুর বিদ্যা, এইগুলো দেবে। আর কেতু তুঙ্গস্থ আছে, কেতুর বিদ্যাগুলো কে দেবে? অর্থাৎ গোপন পথের শক্তিটাকে তাকে বাড়িয়ে দেবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তবে সারা জীবনের ফলাফল বলতে গেলে আমরা জন্ম তারিখকে নিয়ে গোচর প্ল্যানেটের সঙ্গে কিন্তু আমরা মিলিয়ে দিতে পারবো যে সারা জীবনের ফলাফল এমনটি হবে। পারবো না? জি স্যার। স্যার ট্রানজিটে তো লগ্ন গ্রহটাকে স্যার চন্দ্র ধরবো, তাই না? হ্যাঁ, লগ্ন চন্দ্র তো একসঙ্গে আছেই। আপনি যখন যে সময় ক্লাস হয়েছে সেই সময় তো লগ্ন চন্দ্র একই সঙ্গে আসে। আচ্ছা, যাই হোক, আমাদের সময় কিন্তু আর নেই। আমাদের এসকে ঘোষ স্যার যোগদান করেছেন, উনি এখন থেকে বেদিক অ্যাস্ট্রোলজি বা ভারতীয় অ্যাস্ট্রোলজির উপর ক্লাস নেবেন একটানা একটা পর্যন্ত। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? বলেন।
স্যার 23 তারিখের পরে কোনো ভিডিও আপলোড হয় নাই স্যার। কত তারিখে? 23 তারিখের পরে স্যার, 23 জুলাইয়ের পরে আর আপলোড হয় নাই স্যার। 23 জুলাইয়ের পরে ক্লাস হয়েছে কয়টা? একটা ক্লাস হয়েছে নাকি? না স্যার, 2টা ক্লাস হয়েছে। আমি বলি স্যার, আপনার ইউটিউবে 23 তারিখের পরে যেটা ইউটিউবে আপনি দিয়েছেন, আর গত আমার ভিডিওটা দিয়েছি টোটাল ভিডিও, তাহলে গ্রুপে আর মানে গত 2 ক্লাসের ভিডিওটা গ্রুপে দেওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, এই 2-1 দিনের মধ্যেই হবে, সে ব্যবস্থা করতেছি। হ্যাঁ, আমাদের একজন লোক শর্ট আছে, একজন লোক শর্ট থাকার কারণে হয়তো হয়নি, আমি জানি না। আমি যদি জানতাম তাহলে আপনারা এগুলো নক করবেন। প্রতি সপ্তাহের ভিডিও প্রতি সপ্তাহেই দেওয়ার কথা, তো নক করবেন। যদি না পান হয়তো কোনো ত্রুটি থাকতে পারে, তো আমরা চেষ্টা করব আবার যথারীতি দিয়ে দেওয়ার জন্য। এই 2-1 দিনের ভিতর আপনারা যাতে পেয়ে যান সেই ব্যবস্থা করা হবে। দিয়ে দিলে ভালো হয় স্যার, কারণ আমি ক্লাসগুলো নিয়মিত করতে পারি না স্যার, আমার জন্য একটা সমস্যা হইছে। হ্যাঁ হ্যাঁ, সবাই পাবেন। আপনি এখন সুস্থ তো? জয়ন্ত কুমার দেব এখন সুস্থ স্যার, আপনাদের আশীর্বাদে সুস্থ আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনাকে স্যার অশেষ ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে বই পাঠাইছেন স্যার, এগুলো আমাদের জন্য স্যার মানে অনেক ভালো উপকার হবে স্যার। আমরা খুব কৃতজ্ঞ স্যার। এটা পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা ভালো জ্যোতিষ হবেন। এই বইয়ের মূল্য হচ্ছে আপনারা ভালো জ্যোতিষ হয়ে এর মূল্য পরিশোধ করতে হবে। ভালো জ্যোতিষ যদি হন, সেদিন আমি মূল্য পেয়ে গেছি স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কে বললেন? স্যার এই বইগুলো কোথায় পাওয়া যাবে? কে বলছেন? স্যার আমি। ও পরমা রয়। আপনি যখন আমার চেম্বারে আসেন, যেহেতু আপনার তো দৌলতপুরে বাসা কাছাকাছি, অর্থাৎ এখানে তো কুরিয়ার সার্ভিসে পাঠানো যাবে না, তো তখন আপনি একটু নিয়ে যাবেন। বা আপনার মা যদি আসেন এই শহরে কখনো, তো আমার চেম্বার এখন খোলা আছে, 2টো পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে, তো এর ভিতরে এসে নিয়ে যাবেন। ঠিক আছে। আর যে পাননি সে আমাকে অ্যাড্রেস জানাবেন, তন্ময় বাগচির কাছে অ্যাড্রেসটা জানিয়ে দেবেন, আর উনি পাঠিয়ে দেবেন, আমি পাঠিয়ে দেব। ঠিক আছে, তো আপনারা ক্লাস করুন, আপনারা ভালো থাকুন। আবার দেখা হবে সন্ধ্যা 7টায় যথারীতি। আমরা কিন্তু অ্যাকুরেট টাইমে সবাই যোগদান করব, এই ইচ্ছা আমাদের থাকবে। ঠিক আছে, তো ভালো থাকুন। ভিডিওগুলো দিয়ে দিয়েন স্যার তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব, খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, নমস্কার, শুভ নমস্কার। নমস্কার। হ্যালো।